হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত প্রান্তিক প্রকাশনীর এই যে হাজরা করাং লিখিত যে ক্লাস 10-এর যে বই, এই বই থেকে প্রথম যে অধ্যায়টা বহির্জাত প্রক্রিয়া এবং ভূমিরূপ, সেই অধ্যায়টা সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, প্রান্তিকের দুটো বই আছে, একটা আছে দেখো বসু মৌলিক, আর আরেকটা আছে যেটা হাজরা করাং, দুটোই প্রান্তিক প্রকাশনীর 10ম শ্রেণীর বই। তো আমি এইটা নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করছি, তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো তোমাদের ভালো লাগবে এবং জিনিসটা তোমরা কিন্তু সহজেই বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো আলোচনা শুরু করার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এত বড় একটা চ্যাপ্টার একবারে শেষ করাটা কিন্তু অসম্ভব ব্যাপার। তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের পরবর্তী ভিডিওতে একটা একটা করে বোঝাবো, কিন্তু পুরো চ্যাপ্টারটা সম্পর্কে একটা সামগ্রিক ধারণা যাতে একসঙ্গে দিতে পারি, তার জন্যই কিছুটা সংক্ষিপ্ত করে আমি জিনিসটা কিন্তু তোমাদের প্রথমে বুঝিয়ে দিতে চাইছি। তারপরে ধরো একটা একটা করে জিনিস হয়তো এক একটা ভিডিওতে আমি দিলাম, সেটা হতে পারে। তো এখন দেখা যাক কতটা আমি তোমাদের বোঝাতে পারি। প্রথমে পুরো চ্যাপ্টারটা, মানে এই যে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এটার পুরোপুরি যে একটা সামগ্রিক বিচার, সেটা আমি তোমাদের সামনে প্রথমে ধরতে চাই। তো দেখো, প্রথমে যেটা আছে সেটা আমি তোমাদের কয়েকটা কথা বলে দিতে চাই, যে আমাদের ভূপৃষ্ঠে যে পরিবর্তনগুলো ঘটেছে সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা বহির্জাত প্রক্রিয়া, একটা অন্তর্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া কোনগুলোকে বলছে? যেটা ভূপৃষ্ঠের বাইরে কাজ করছে, যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র স্রোত, এগুলো হচ্ছে তোমার বহির্জাত প্রক্রিয়া। আর অন্তর্জাত প্রক্রিয়া কোনগুলোকে বলছে? যেমন ভূমিকম্প, অগ্নুদ্গম, সুনামি, এইগুলো হচ্ছে তোমার অন্তর্জাত প্রক্রিয়া। তো অন্তর্জাত প্রক্রিয়া সম্পর্কে কিন্তু এখানে কোনো আলোচনা তোমাদের নেই, অর্থাৎ সিলেবাসে নেই। তোমাদেরকে বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে। অন্তর্জাত প্রক্রিয়াটাকে বলছে তোমার এন্ডোজেনেটিক ফোর্স, আর বহির্জাত প্রক্রিয়াটাকে বলছে তোমার এক্সোজেনেটিক ফোর্স। ঠিক আছে? অতএব এক্সোজেনেটিক ফোর্সটা সম্পর্কে তোমাদের জানতে হবে। এখন তাহলে আমাদেরকে জানতে হবে যে তো বহির্জাত প্রক্রিয়া কোনটাকে বলছে। আমি তোমাদেরকে বলেই দিলাম যে ভূপৃষ্ঠের ভূমিরূপ পরিবর্তন বা গঠনের ক্ষেত্রে ভূপৃষ্ঠের বাইরে যে সমস্ত শক্তি কাজ করছে সেগুলো বলছে বহির্জাত শক্তি বা প্রক্রিয়া। এটাকে কটা ভাগে ভাগ করতে পারছি? এই শক্তিগুলোকে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে স্থিতিশীল শক্তি, একটা হচ্ছে গতিশীল শক্তি। স্থিতিশীল শক্তি কোনগুলোকে বলছে? যেমন বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ ইত্যাদি হচ্ছে স্থিতিশীল শক্তি। এগুলির প্রভাব হচ্ছে গৌণ, অর্থাৎ এগুলোর প্রভাব আছে কিন্তু মুখ্য হিসাবে এগুলোকে দেখা যায় না। আর গতিশীল প্রভাব কোনগুলোকে বলছে? যেমন পুঞ্জিত ক্ষয়, নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, সুনামি, বায়ুপ্রবাহ, এগুলো সবই হচ্ছে তোমার গতিশীল শক্তির অন্তর্গত। এবার তোমার দেখো, বহির্জাত শক্তিকে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা স্থিতিশীল শক্তি এবং 2 নম্বর হচ্ছে তোমার গতিশীল শক্তি। এখন এই যে বহির্জাত প্রক্রিয়াগুলো যে আছে, এই বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য কী কী থাকতে পারে সেগুলো প্রথমে দেখো। প্রথমে কি আছে? ইহা ভূত্বকের উপপৃষ্ঠে অত্যন্ত ধীরে কাজ করে, অর্থাৎ এটা কিন্তু খুব বেশি দ্রুত কাজ করে না। তারপর কি? বহির্জাত প্রক্রিয়ার দ্বারা নগ্নিভবন ক্রিয়ায় উঁচু স্থান নিচু হয়, আবার সঞ্চয় কার্যের ফলে কিন্তু নিচু স্থান উঁচু হয়। 3 নম্বর কি আছে? এই প্রক্রিয়ায় ক্ষয় সঞ্চয় বিভিন্ন অনুভূমির রূপ গড়ে ওঠে, অর্থাৎ ছোট ছোট ভূমিরূপ গড়ে ওঠে। 4 নম্বর কি আছে? অংশগ্রহণকারী শক্তিগুলি কোথাও এককভাবে কোথাও সম্মিলিতভাবে কাজ করে, অর্থাৎ আমরা কোথাও দেখেছি যে নদী হিমবাহ একসঙ্গে কাজ করে ভূমিরূপ গঠন করছে, কোথাও নদী আলাদাভাবে করছে, হিমবাহ আলাদাভাবে করছে, সেই জিনিসটা করছে। আর ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস হচ্ছে সৌরশক্তি, তাহলে তাদের শক্তির মূল উৎস হলো সৌরশক্তি। এবার দেখো, এটা গেল আমাদের বহির্জাত শক্তি সম্পর্কে একটা স্বাভাবিক ধারণা। এবার দেখো, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেওয়া আছে, এটা কিন্তু তোমরা একটু ভালো করে পড়বে। আমরা যে বাইরে যে এজেন্টগুলো সম্পর্কে জানছি, যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, ভৌমজল, এইগুলো কোন অঞ্চলে বেশি কাজ করে, এটার উপরে কিন্তু শর্ট প্রশ্ন আসে। এখানে কিন্তু ছোট্ট একটা ছকের মধ্য দিয়ে সমস্ত এজেন্টগুলোর কার্যকারী অঞ্চলগুলোকে কিন্তু সুন্দর করে দেওয়া আছে।
যেমন নদীর কাজ কোথায় বেশি প্রাধান্য লাভ করে, বলছে বৃষ্টিযুক্ত আর্দ্র অঞ্চলে, অর্থাৎ শুষ্ক অঞ্চলে কিন্তু নদীর কাজ প্রাধান্য লাভ করে না, বা শীতল অঞ্চলেও প্রাধান্য লাভ করে না। হিমবাহ অঞ্চলে কি, হিমবাহ হচ্ছে তোমার উঁচু অক্ষাংশ এবং উঁচু পার্বত্য অঞ্চলে হিমবাহের কাজ দেখা যায়। বায়ু কোথায়, বায়ু হচ্ছে মরুভূমি, মরুপ্রায় এবং উপকূল অঞ্চল, অর্থাৎ সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে। আর সমুদ্র তরঙ্গ কোথায়, একমাত্র উপকূলবর্তী অঞ্চলে দেখা যায়। আর ভৌমজল চুনাপাথর গঠিত অঞ্চলে। তাহলে এই যে 1 2 3 4 5 5টা এজেন্টের যে কার্যকারী অঞ্চল, এগুলো কিন্তু এখানে সুন্দর দেওয়া আছে, তোমরা এগুলো কিন্তু একটু মনে করবে। এরপরে দেখো বহির্জাত প্রক্রিয়া কিভাবে কার্যকরী হয়। এখানে কিন্তু একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে পর্যায়ন বা ক্রমায়ন। পর্যায়ন বা ক্রমায়ন কোনটাকে বলছে, ক্ষয় আর সঞ্চয়। ক্ষয়ের অপর নাম হচ্ছে তোমার অবরোহণ, সঞ্চয়ের অপর নাম হচ্ছে আরোহণ। আরোহণ মানে কি, চাপা, উপরে যখন আমরা চাপি, কোনো একটা জিনিসের উপরে চাপি, তখন সেটাকে আরোহণ বলছে। তাহলে এটা হচ্ছে ক্ষয়, এটা হচ্ছে সঞ্চয়। আর এই দুটির সম্মিলিত কাজ হচ্ছে তোমার পর্যায়ন। অর্থাৎ কোনো একটা ভূমিকে যখন ক্ষয়, বহন এবং সঞ্চয়ের মাধ্যমে তাকে ব্যালেন্স পদ্ধতিতে নিয়ে আসার চেষ্টা করবে, তখনই সেটা হচ্ছে পর্যায়ন। বুঝতে পেরেছ? দেখো, অসমতল ও বন্ধুর ভূমি ক্ষয়সীমার সাপেক্ষে ক্ষয়, বহন এবং সঞ্চয়ের মাধ্যমে সমতলে পরিণত হলে তাকে বলা হয় পর্যায়ন। এবার দেখো, ক্ষয় এবং সঞ্চয় বা অবরোহণ এবং আরোহণের মধ্যে তফাৎটা কি বলছে। বলছে ক্ষয় কার্যের মাধ্যমে উঁচু ভূমি নিচু হওয়ার প্রক্রিয়া, এটাকে বলছে অবরোহণ। আর আরোহণ হচ্ছে সঞ্চয় কার্যের ফলে নিচু ভূমি ভরাট হয়ে উঁচু হওয়ার প্রক্রিয়া। এরপরে বলছে নগ্নিভবন নামে পরিচিত, অর্থাৎ অবরোহণটা নগ্নিভবন। নগ্ন মানে কি, নগ্ন মানে পোশাকটা খুলে দেওয়া, সেটাই হচ্ছে নগ্নিভবন মানে অবরোহণ। আর এটা সঞ্চয় নামে পরিচিত। এরপর দেখো, উচ্চভূমিতে এই প্রক্রিয়া কার্যকরী হয়। তাহলে উঁচু যে জায়গাগুলো আছে, যেমন পর্বত, মালভূমি, এই সমস্ত অঞ্চলে কিন্তু অবরোহণ বা ক্ষয়টা কার্যকরী হয়। আর নিম্নভূমিতে কিন্তু এই সঞ্চয় বা আরোহণ প্রক্রিয়াটা কার্যকরী হয়। আর ক্ষয়কারী শক্তিসমূহ কী কী আছে, যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদি, এটা ক্ষয়কার্যের প্রক্রিয়া। আর সঞ্চয়কারী প্রক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু সেই একই, নদী, হিমবাহ, বায়ু, এগুলো সবই কিন্তু সঞ্চয়কারী প্রক্রিয়া হিসাবে কাজ করে। তাহলে এখানে তোমাকে যেটা জানতে হবে, সেটা আরোহণ এবং অবরোহণটা সম্পর্কে ধারণাটা তোমাদের ক্লিয়ার করতে হবে। এবার দেখো, চলে আসছি আমাদের নদীর কাজ সম্পর্কে। অর্থাৎ আমরা যে এইখানে কতগুলো এজেন্টের কথা জানলাম, এই যে এই জায়গাটাতে, এইখানে নদী, হিমবাহ এবং বায়ু, এই তিনটে সম্পর্কে কিন্তু আমাদের এবারে বিস্তারিতভাবে এখানে আলোচনা করতে হবে। বাকিগুলো সম্পর্কে, যেমন সমুদ্র তরঙ্গ, ভৌমজল, এগুলো এখন আমাদের সিলেবাসের মধ্যে খুব একটা নেই, কিন্তু এই তিনটে সম্পর্কে কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে। তো আলোচনা করার আগে আমাদেরকে প্রথমে কি করতে হবে, যে নদীর ক্ষয়, বহন এবং সঞ্চয় এর ফলে গঠিত ভূমিরূপগুলি পড়বার আগে আমাদেরকে ছোট ছোট কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। যেমন কি, যে প্রথমে যেটা বলছে যে আবহবিকার কাকে বলছে। তাহলে আবহবিকার কোনটাকে বলছে, আবহবিকার হচ্ছে আবহাওয়ার দ্বারা বিকার, অর্থাৎ আবহাওয়ার যে উপাদানগুলো আছে, উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এগুলো যে পরিবর্তন ঘটায় শিলাকে, সেটিকেই বলছে আবহবিকার। এই যান্ত্রিক এবং রাসায়নিক পদ্ধতিতে ভূপৃষ্ঠে শিলা চূর্ণ বিচূর্ণ এবং বিয়োজিত হয়ে সেই স্থানে পড়ে থাকলে তাকে বলছে আবহবিকার। এরপরে কি আসছে, পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং। তাহলে মাস ওয়াস্টিং কোনটাকে বলছে, অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি এবং শিলাস্তরের নেমে আসার প্রক্রিয়া হলো পুঞ্জিত ক্ষয়। তাহলে মাধ্যাকর্ষণ বা অভিকর্ষের টানে যে ক্ষয়টা হচ্ছে, সেটা হচ্ছে তোমার পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং। এরপরে বলছে কি, ক্ষয়ীভবন। ক্ষয়ীভবন কোনটাকে বলছে, যে প্রাকৃতিক শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের পদার্থের স্থান পরিবর্তন হচ্ছে তোমার ক্ষয়ীভবন। আর নগ্নিভবন কি, নগ্নিভবন হচ্ছে এই তিনটের রেজাল্ট, যেমন আবহবিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়, এই তিনটের রেজাল্ট হচ্ছে তোমার নগ্নিভবন। বুঝতে পেরেছ? এরপরে কি আছে, অনুভূমিরূপ, মানে ছোট ছোট ভূমিরূপগুলোকে বলছে। এবং সবশেষে পর্যায়িত ভূমি। তাহলে পর্যায়িত ভূমি সম্পর্কে আগেই তোমাদের বললাম, পর্যায়িত ভূমি হচ্ছে ক্ষয়, বহন এবং সঞ্চয়ের মাধ্যমে যখন সেটাকে সমতল ভূমিতে বিরাজ করবে, তখন সেটা হচ্ছে পর্যায়িত ভূমি। এবং সবশেষে যেটা আছে দেখো, ক্ষয়সীমা। তাহলে ক্ষয়সীমা কোনটা হচ্ছে, ক্ষয়সীমা হচ্ছে সমুদ্র তল হলো শেষ ক্ষয়সীমা, এটা হচ্ছে উত্তর। অর্থাৎ ক্ষয়কারী শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে,
ক্ষয়কারী শক্তি মানে নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ, এগুলো সবই হচ্ছে ক্ষয়কারী শক্তি। তারা নিচে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে সেটাই হচ্ছে ক্ষয় সীমা। আর সমুদ্র তল হচ্ছে এই ক্ষয় সীমার ডেডলাইন বলতে পারো। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো নদী সম্পর্কে। এবার আমাদেরকে নদী সম্পর্কে জানতে হবে এবং নদী সম্পর্কে নদীর ক্ষয়, বহন এবং সঞ্চয়ের ভূমিরূপগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তার আগে কতগুলো ছোট ছোট প্রশ্নের উত্তর আমরা জেনে নিই। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে নদী কী, অর্থাৎ নদী কাকে বলে। তাহলে নদী কাকে বলছে? নদী হচ্ছে তোমার স্বাভাবিক একটা জলধারা যা উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে বৃষ্টির জল, তুষার এবং হিমবাহ গলা জল প্রস্রবণের জল দ্বারা পুষ্ট হয়ে ভূমির ঢাল অনুসারে নির্দিষ্ট খাত, এই কথাটা কিন্তু আমাদের লিখতে হবে, ভূমির ঢাল অনুসারে এবং নির্দিষ্ট খাত দিয়ে প্রবাহিত হয়ে সাগর বা হ্রদে মেশে, তাকেই বলছে তোমার নদী। ঠিক আছে? তাহলে নদী কাকে বলে এটা হয়ে গেল। এবার আমাদেরকে কি জানতে হবে যে নদীর তোমার কতগুলো ছোট ছোট যে ডেফিনেশন, যেমন নদীর উৎস কাকে বলছে। দেখো নদীর উৎস কোন জিনিসটাকে বলছে, মানে যেখান থেকে নদী উৎপন্ন হচ্ছে সেটাই নদীর উৎস। আর মোহনা মানে যেখানে নদী শেষ হচ্ছে, সেটা সমুদ্রে হতে পারে, সেটা অন্য নদীতে হতে পারে, তখন সেটাকে বলছে তোমার মোহনা। এরপরে কি নদী উপত্যকা কোনটাকে বলছে? তাহলে নদী উপত্যকা কি বলছে? নদী উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় পাশের উচ্চভূমির মধ্যে সংকীর্ণ এবং দীর্ঘ ভূমি হলো নদী উপত্যকা। অর্থাৎ যে খাতটার মধ্য দিয়ে নদী প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে তোমার নদী উপত্যকা। মানে যে ইয়েটার উপরে, মানে উচ্চভূমির মধ্যে সংকীর্ণ এবং দীর্ঘভূমি, এটাই হচ্ছে তোমার নদী উপত্যকা। এবার হচ্ছে নদী খাত কোনটাকে বলছে? তাই নদী উপত্যকার নির্দিষ্ট যে অংশে নদী অংশ বা খাত দিয়ে জল বাহিত হয় সেটিকেই বলছে নদী খাত। অর্থাৎ যে নির্দিষ্ট ইয়েটার মধ্য দিয়ে, তোমার অংশটার মধ্য দিয়ে নদীর জলটা শুধু প্রবাহিত হচ্ছে সেটিকে বলছে তোমার নদী খাত। এবারে বলছে কি দোয়াব কাকে বলছে? দোয়াব হচ্ছে তোমার ওই পাশাপাশি দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হচ্ছে দোয়াব। দেখো আমি তোমাদের দোয়াব জিনিসটা বুঝিয়ে দিই যে দোয়াব কোনটাকে বলছে। ধরো এই দুটো পাশাপাশি নদী আছে, এই একটা নদী, এই একটা নদী। তাহলে এই মাঝের যে অংশটা বলছে, দুটো নদীর পাশাপাশি অবস্থিত দুটো নদী, এইটা একটা নদী আর এইটা একটা নদী, এই মাঝের যে অঞ্চলটা এটাকে বলছে তোমার দোয়াব। বুঝতে পেরেছ? তাহলে এই জিনিসটাকেই বলছে তোমার দোয়াব। দোয়াব, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হলো দোয়াব। এর হচ্ছে নদী সঙ্গম কাকে বলছে? নদী সঙ্গম মানে কি? সঙ্গম মানে যেখানে মিশছে, দুটি নদীর মিলিত স্থান হলো নদী সঙ্গম। যেমন আমরা ত্রিবেণী সঙ্গম, অর্থাৎ এই যে মহাকুম্ভের সময় চলছে, ত্রিবেণী সঙ্গম মানে যেখানে তিনটি নদী এসে মিলিত হচ্ছে, সেটাকে বলছে সঙ্গম। তারপরে আছে কি, তাহলে এত দূর পর্যন্ত তোমার জানতে হবে, নদী সঙ্গম পর্যন্ত। এরপরে দেখো যেটা আছে নদী অববাহিকা কাকে বলে। দেখো এই যে একখানে দেওয়া আছে নদী অববাহিকা, দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স আছে, নদী অববাহিকা এবং ধারণ অববাহিকা। নদী অববাহিকা কোনটাকে বলছে বলো তো? বলছে একটি প্রধান নদী তার উপনদী, শাখা নদী মিলিয়ে যতটুকু অঞ্চল অধিকার করছে তা হলো নদী অববাহিকা। অর্থাৎ প্রধান নদী, শাখা নদী, এই যতগুলো আছে আর কি উপনদী, এগুলো সব মিলে যে অঞ্চলটা অধিকার করছে সেটাকে বলছে তোমার নদী অববাহিকা। আর ধারণ অববাহিকা মানে কি? ধারণ অববাহিকা মানে যে অঞ্চলে জল সে সংগ্রহ করছে। দেখো নদী অববাহিকার মধ্যে পার্বত্য বা উচ্চভূমি অংশে নদী যতটুকু অঞ্চল অধিকার করে আছে তা হলো ধারণ অববাহিকা। যেমন ধরো এই যে ছবিটা দেওয়া আছে, এখানে নদী অববাহিকা হচ্ছে তোমার কোনটা? এই যে তোমার এই যে সবুজ অংশটা আছে তোমার নদী অববাহিকা। আর ধারণ অববাহিকা অন্যান্য যে পার্বত্য অঞ্চল থেকে তোমার নদীর জল, যে জলটা সৃষ্টি হয়ে নিচের দিকে আসছে সেটা হচ্ছে নদীর ধারণ অববাহিকা। এবার দেখো যেটা আছে সেটা হচ্ছে জলবিভাজিকা কাকে বলে। তাহলে জলবিভাজিকা কাকে বলছে? জলবিভাজিকা হলো পাশাপাশি অবস্থিত দুটি নদী। দেখো এই যে আমি যে ছবিটা এঁকেছি এটা দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো এই একটা নদী, এই একটা নদী, তার মাঝে কি আছে? একটা উচ্চভূমি আছে। এখানে যদি কোনো বৃষ্টি হয়, ধরো এই জায়গাটাতে বৃষ্টি হলো, তাহলে কি হবে? এই মাঝে যে উচ্চভূমিটা আছে এই উচ্চভূমিটা কিন্তু দুদিকের প্রাপ্ত জলকে ভাগ করে দেবে।
জল বিভাজিকা। অর্থাৎ এই নদী কতটা জল পাবে, এই নদী কতটা জল পাবে সেটা কিন্তু ঠিক করবে কে? এই উঁচু ভূমিটা। এই উঁচু ভূমিটাকেই বলছে তোমার কি? জল বিভাজিকা। তাহলে জলবিভাজিকা কাকে বলে? জলবিভাজিকা হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটি নদীর মধ্যবর্তী যে উচ্চভূমি দুটো নদীর প্রাপ্ত জলকে বিভক্ত করে তাকেই বলছে জল বিভাজিকা। বুঝতে পেরেছ? নেক্সট চলে আসি আমরা নদীর কাজ। তাহলে দেখো নদীর কাজ প্রধানত কি কি আছে? ক্ষয়, বহন এবং সঞ্চয়, এই তিনটাই হচ্ছে কাজ। প্রথমে কি আছে? ক্ষয় কাজ সম্পর্কে আমরা জানব। নদীর ক্ষয় কাজ কি কি পদ্ধতিতে হয়ে থাকে, নদীর ক্ষয় কাজের ফলে ভূমিরূপগুলো কি কি হয়, এগুলো সম্পর্কে আমরা প্রথমে জানব। দেখো নদীর ক্ষয় কাজ 5টি পদ্ধতিতে হয়। কি কি হয়? এক হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। তাহলে জলপ্রবাহ ক্ষয় কোনটাকে বলছে? বলছে জলস্রোতের প্রবল আঘাতে নদী খাত ও নদী পাড়ের অপেক্ষাকৃত কোমল শিলা খুলে বেরিয়ে আসে, এটি হলো জলপ্রবাহজনিত ক্ষয়। এরপরে কি আছে? অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ ক্ষয় কি? বলছে নদীবাহিত নুড়ি, বোল্ডার, ক্লে এবং অন্যান্য পাথরের খণ্ড নদীর গতির সঙ্গে গতিপ্রাপ্ত হয়ে নদীর তলদেশে এবং পার্শ্বদেশে আঘাত করে গভীরতা বাড়ায়, এটা হচ্ছে তোমার অবঘর্ষ। আর ঘর্ষণ কোনটাকে বলছে? বলছে নদীবাহিত বিভিন্ন আকারের প্রস্তরখণ্ড পরস্পর সঙ্গে আঘাতে ভেঙে অবশেষে নুড়ি, বালি এবং পলিকণায় পরিণত হয়, এটা হলো তোমার ঘর্ষণজনিত ক্ষয়। এবং তারপরে কি আছে? বুদবুদজনিত ক্ষয়। তাহলে বুদবুদ ক্ষয় কোনটাকে বলছে? বলছে প্রবল জলস্রোতে সৃষ্ট বুদবুদ শিলা ফাটলে প্রবেশ করে ফাটলে প্রবল চাপ সৃষ্টি করে এবং ক্রমাগত হারে চাপে ফাটল বৃদ্ধি পেতে পেতে একসময় শিলাস্তর ভেঙে যায়, এটা হচ্ছে তোমার বুদবুদজনিত ক্ষয়। তারপর সবশেষে আছে কি? দ্রবণজনিত ক্ষয়। এটাকে কি বলছে? বলছে জলের সঙ্গে দ্রবীভূত অম্লের প্রভাবে লবণ ও ক্যালসিয়াম বাইকার্বনেট যুক্ত শিলাস্তর রাসায়নিকভাবে বিয়োজিত হয়, এটি হলো তোমার দ্রবণজনিত ক্ষয়। তাহলে এই 5টা পদ্ধতিতে কিন্তু নদী ক্ষয়কার্য করে থাকে। এরপরে আসছে তোমার বহন কার্য। অর্থাৎ বহন কার্য কি কি হয়? বহন কার্য হচ্ছে কি? দেখো দ্রবণ প্রক্রিয়ায় বহন। এটা কি বলছে? নদীর জলে দ্রবীভূত অম্লের প্রভাবে শিলাস্তর বিয়োজিত এবং দ্রবীভূত হয়। ভাসমান প্রক্রিয়ায় বহন। এটা কি? এটা হচ্ছে তোমার অপেক্ষাকৃত সূক্ষ্ম পলি ও বালি নদীর জলে ভেসে ভেসে বাহিত হয়। আর কি? লম্ফদান প্রক্রিয়ায় বহন হচ্ছে অপেক্ষাকৃত বড় খণ্ডগুলি নদীর তলায় ধাক্কা খেয়ে খেয়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলে। আর সবশেষে কি আছে? আকর্ষণ প্রক্রিয়ায় বহন। সেটা কি? নদীর তলদেশে দিয়ে স্রোতের টানে ছোট ছোট নুড়ি নিচের দিকে নেমে এলে তাকে আকর্ষণ প্রক্রিয়া বলে থাকে। তাহলে এইটা হচ্ছে তোমার নদীর বহন প্রক্রিয়া। দেখো নদীর বহন প্রক্রিয়ার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ সূত্র আছে। কি বলতো সেই সূত্রটি? সেই সূত্রটি হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র। তা দেখো নদী যে বহন করছে এতগুলো পদ্ধতিতে কিন্তু বহন করছে, হলো তো? কিন্তু নদীর বহন ক্ষমতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? দেখো এইগুলো বিষয়ের উপর নির্ভর করে। প্রথম হচ্ছে নদীর ঢাল, নদীর গতিবেগ, জলের পরিমাণ, প্রবাহিত পদার্থের পরিমাণ, আয়তনের উপর নদীর বহন ক্ষমতা নির্ভর করে। আর সঞ্চয়, সঞ্চয় হচ্ছে নদীর ঢাল কমে গতিবেগ হ্রাস পেলে, জলের পরিমাণ কমে গেলে এবং নদীতে বোঝা বাড়লে। তাহলে বহন ক্ষমতা যে ধরো এখানে যে 4টে তোমার পয়েন্ট দেওয়া আছে নদীর বহন ক্ষমতা নির্ভর করে, কিন্তু এইগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে নদীর গতিবেগ। নদীর গতিবেগ যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে তখন বলছে কি? নদীর বহন ক্ষমতা 2⁶ হারে বেড়ে যায়। দেখো এটিকেই বলছে ষষ্ঠ ঘাতের সূত্র। দেখো ষষ্ঠ ঘাতের সূত্রটা কি বলছে? বলছে নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার সুনির্দিষ্ট সম্পর্ক আছে। দেখা গেছে যে নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা বাড়ে 2⁶ বা 64 গুণ। দেখো 2⁶ কি? 2⁶ হলো 2⁶ মানে হচ্ছে 6টা 2, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে এগুলো যদি আমরা গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এটা কটা আছে? 5টা আছে, ইন্টু 2, 32 দুগুণে 64। বুঝতে পেরেছ? এটাকেই বলছে 2⁶। তাহলে বহন ক্ষমতা তখন 64 গুণ বেড়ে যায়। এটি হলো ষষ্ঠ ঘাতের সূত্র, যার ব্যাখ্যা দেন 1842 সালে ডাব্লু হপকিন্স।
ঠিক আছে, তাহলে ষষ্ঠ ঘাতের সূত্রটা কি এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। এরপরে দেখো যেটা আসছে সেটা হচ্ছে নদীর সঞ্চয় কাজ। নদীর সঞ্চয় কাজ কি কি বলছে, নদীর বহন ক্ষমতা হ্রাস পেলে নদী তার দুপাশে সঞ্চয় করে। সাধারণভাবে নদী মধ্য এবং নিম্ন গতিতেই সঞ্চয় কাজ করে থাকে। এর তো কিন্তু কোনো প্রসেস নেই, যেমন ক্ষয়ের কিছু পদ্ধতি আছে, বহনের কিছু পদ্ধতি আছে, কিন্তু সঞ্চয়ের পদ্ধতি ওই একটাই, সে সঞ্চয় করে। ঠিক আছে, যখনই তোমার বহন ক্ষমতাটা কমে যায়, পলির পরিমাণ বেড়ে যায়, তখনই সে তোমার সঞ্চয় করে। এবার দেখো আমাদেরকে কি করতে হবে, এবারে নদীর ভূমিরূপগুলি সম্পর্কে জানতে হবে। দেখো যে কোনো নদীতে যখন তিনটে গতি স্পষ্ট লক্ষ্য করা যায়, নদীর তিনটে প্রধান গতি হয়, একটা হচ্ছে উচ্চ গতি, একটা হচ্ছে মধ্যগতি এবং একটা হচ্ছে নিম্নগতি। উচ্চ গতির প্রধান কাজ হচ্ছে ক্ষয় করা, মধ্যগতির প্রধান কাজ হচ্ছে তোমার বহন করা এবং নিম্নগতির প্রধান কাজ হচ্ছে সঞ্চয় করা। বুঝতে পেরেছ? এবার দেখো এই তিনটে গতি যেসব নদীতে স্পষ্ট লক্ষ্য করা যায় সেটি হচ্ছে আদর্শ নদী। আদর্শ নদী কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু আসে। আমাদের ভারতবর্ষে আদর্শ নদী কি কি আছে? গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। নদী তো অনেক আছে, দক্ষিণ ভারতে যে সমস্ত নদীগুলো আছে সেগুলো কিন্তু একটাও আদর্শ নদী নয়। কেন নয়? তার কারণ হচ্ছে এই নদীগুলোর মধ্যে কিন্তু উচ্চ, মধ্য, নিম্ন তিনটে গতি স্পষ্ট লক্ষ্য করা যায় না। বেশিরভাগ নদীর ক্ষেত্রে উচ্চ গতি আর নিম্ন গতিটা লক্ষ্য করা যায়, কিন্তু মধ্য গতিটা কিন্তু খুব কম নদীর ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে। তাহলে যখন এই তিনটে গতি কোনো একটা নদীতে লক্ষ্য করা যাবে তখনই সেটিকে বলছে আদর্শ নদী, যেমন ভারতের গঙ্গা। আর সিন্ধু, ব্রহ্মপুত্র এগুলো যেগুলো আছে এগুলো কিন্তু তোমার কি হয়েছে, সিন্ধু যেমন ধরো ভারতে উৎপন্ন হয়েছে, প্রবাহিত হয়েছে পাকিস্তানের বিপদ দিয়ে, ব্রহ্মপুত্রও কিন্তু পুরোটাই আমাদের ভারতবর্ষের মধ্যে নেই। তাহলে গঙ্গাটা কিন্তু তোমার একদম পুরোপুরি ভারতবর্ষের মধ্যেই আছে, যদিও তার পদ্মা মেন পার্টটা বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে, আর ভাগীরথী, হুগলি ধরো পশ্চিমবঙ্গের মধ্যে আছে। তো যাই হোক, এটা গেল তোমার আদর্শ নদী। এরপর দেখো আমাদেরকে যেটা জানতে হবে, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি কী কী আছে। আমি তোমাদের বলে রাখি, এই ভূমিরূপের ওপরে নির্ভর করে না প্রতি বছর প্রশ্ন কিন্তু তোমার 100% আসবে। আর তোমরা প্রতিদিন একবার করে নদী, হিমবাহ আর বায়ু, এই তিনটে ভূমিরূপ, কোন ভূমিরূপটা কার সঙ্গে যুক্ত। বায়ুর ভূমিরূপটা যদিও মনে রাখা সহজ, কিন্তু নদী আর হিমবাহ এই দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে যায়। অর্থাৎ কোনো একটা ভূমিরূপ তোমার সামনে তুলে ধরলো যে এটা কার ক্ষয়ের ফলে বা কার সঞ্চয়ের ফলে সৃষ্ট। তোমার যদি ধরো মনে হচ্ছে যে এটা নদীর ফলে, কিন্তু পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে দেখলে সেটা হিমবাহের ফলে। এই ভুলটা কিন্তু হয়ে থাকে, নদী আর হিমবাহ এই দুটো কিন্তু গুলিয়ে যায়। অতএব আমি তোমাদের প্রথম থেকেই বলছি, এই চ্যাপ্টারটা কিন্তু একটু ভালো করে পড়ো। আর শর্ট প্রশ্ন বলো, ব্রড প্রশ্ন বলো, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এই ভূমিরূপ থেকে আসবেই আসবে। চলো এবার শুরু করা যাক। সেটা হচ্ছে নদীর ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে প্রথম কি ভূমিরূপ আছে, দেখো আয় আকৃতির উপত্যকা বা গিরিখাত। ঠিক আছে, তাহলে আয় আকৃতির উপত্যকা বা গিরিখাত কোনটাকে বলছে, বলছে উচ্চ গতিতে ভূমির উচ্চতা এবং ঢাল বেশি এবং নদীর মধ্যে পাথর এবং বোল্ডারের পরিমাণ খুব বেশি, ফলে নদী প্রবলভাবে অবঘর্ষ পদ্ধতিতে নিম্নক্ষয় করতে থাকে, পার্শ্বক্ষয় কিন্তু খুব কম হয়। প্রবল নিম্নক্ষয়ের কারণে এই নদী উপত্যকা সংকীর্ণ এবং গভীর আয় আকৃতি বিশিষ্ট হয়, এটিই হলো গিরিখাত। বুঝতে পেরেছ? তাহলে এটা গেল তোমার আয় আকৃতির উপত্যকা বা গিরিখাত। এরপরে কি আছে দেখো, ভি আকৃতির উপত্যকা। তাহলে এটা তো কি হচ্ছে, এখানে তোমার কি হচ্ছে, শুধুমাত্র নিম্নক্ষয় হচ্ছে, পার্শ্বক্ষয় হচ্ছে না পার্বত্য অঞ্চলে, তখন কি হচ্ছে, আয় আকৃতির উপত্যকা সৃষ্টি হচ্ছে। এবার ভি আকৃতির উপত্যকাটা কোথায় সৃষ্টি হচ্ছে, যেখানে নিম্নক্ষয়ের সঙ্গে সঙ্গে পার্শ্বক্ষয়ও হচ্ছে, সেখানে হচ্ছে ভি আকৃতির উপত্যকা। দেখো কি বলছে, উপত্যকা বিবর্তনের পরবর্তী পর্যায়ে সংকীর্ণ ও গভীর আয় আকৃতির উপত্যকার দুই পাশের অংশ আবহবিকার, জলপ্রবাহ এবং ধসের কারণে ক্ষয় হয়ে ক্রমশ ভি আকৃতি বিশিষ্ট হয়ে পড়ে। হিমালয়ে এই ধরনের উপত্যকা আছে। ঠিক আছে, তাহলে এটাকে বলছে ভি আকৃতির উপত্যকা। প্রত্যেকটা ভূমিরূপের সঙ্গে ছবি কিন্তু মাস্ট। বুঝতে পেরেছ? ছবি কাকে বলে, উদাহরণ আর বৈশিষ্ট্য, এরকম করে যদি লিখতে পারো তাহলে কিন্তু খুবই ভালো। দেখো এটা হচ্ছে আয় আকৃতির উপত্যকার ছবি, এটা হচ্ছে ভি আকৃতির উপত্যকার ছবি। ঠিক আছে, এরপরে বলছে ক্যানিয়ন কাকে বলে। তাহলে দেখো ক্যানিয়ন কোনটাকে বলছে, ক্যানিয়ন বলছে শুষ্ক অঞ্চলে। দেখো এখানে আয় আকৃতির উপত্যকাটাও কিন্তু আয় আকৃতির উপত্যকা, কিন্তু একে বলছে গিরিখাত। এটা কিন্তু আর্দ্র অঞ্চলে গঠিত হয়।
আর্দ্র অঞ্চল কিন্তু পার্বত্য প্রবাহ, আর ক্যানিয়নটা হচ্ছে কি শুষ্ক অঞ্চলে, বুঝতে পেরেছ, শুষ্ক অঞ্চলে গঠিত গভীর সংকীর্ণ আয় আকৃতি বিশিষ্ট উপত্যকা হচ্ছে ক্যানিয়ন। তাহলে গিরিখাত আর ক্যানিয়নের মধ্যে তফাৎটা কি রইল? দুটোই তো আয় আকৃতির, তফাৎ এইটাই যে এটা হয় আর্দ্র অঞ্চলে, এটা হয় শুষ্ক অঞ্চলে। দেখো এখানে পার্থক্য আছে, আমি পড়ে শোনাচ্ছি। তাহলে শুষ্ক অঞ্চলে আয় আকৃতি বিশিষ্ট উপত্যকা হলো ক্যানিয়ন। উচ্চ শুষ্ক অঞ্চলে প্রবাহিত চিরপ্রবাহী নদী নিম্নক্ষয়ের মাধ্যমে গভীরতা বাড়ায়, কিন্তু বৃষ্টির অভাবে পার্শ্বক্ষয় তেমন হয় না বলে উপত্যকাটি হয় গভীর সংকীর্ণ এবং আয় আকৃতি বিশিষ্ট। এবার দেখো দুটোর মধ্যে পার্থক্য এখানে দিয়েই দিয়েছে। পার্থক্যটা প্রথম কি আছে, যে সুউচ্চ আর্দ্র পার্বত্য, আর্দ্র, ঠিক আছে, আর্দ্র পার্বত্য অঞ্চলে আয় আকৃতি বিশিষ্ট গভীরতা সৃষ্টি হয়, আর এটা শুষ্ক অঞ্চলে আয় আকৃতি অঞ্চলে নদী উপত্যকা গঠিত হয়। এটা কি প্রবল বেগে নদী প্রবাহিত হয় বলে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়, আর এখানে নিত্য প্রবাহী নদী নিম্নক্ষয় করে কিন্তু বৃষ্টিপাতের অভাবে পার্শ্বক্ষয় হয় না। তারপর দেখো সুউচ্চ নবীন ভঙ্গিল পর্বতে গঠিত হয়, আর এটা উচ্চ শুষ্ক অঞ্চলে গঠিত হয়। ব্যাস এই কয়েকটা পার্থক্য কিন্তু আছে। এরপরে কি আছে দেখো, 4 নম্বর ভূমিরূপ হচ্ছে র্যাপিডস বা খরস্রোত। দেখো আমি বলে রাখি, তোমার হয়তো র্যাপিডস কথাটা তোমার মনে রাখতে কঠিন হচ্ছে, তুমি শুধু খরস্রোতটা মনে করলে, কিন্তু অনেক সময় কি করে জানো তো, শর্ট প্রশ্ন চলে আসে যে র্যাপিডস কি, তখন তুমি যদি মনে না রাখো যে খরস্রোত আর র্যাপিডস একই, তখন কিন্তু প্রশ্নের উত্তরটা তোমরা দিতে পারবে না। আমি এটা লক্ষ্য করেছি, তোমাদের যে টেস্ট পেপার আছে, 10-এর যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারটা যখন আমি করাচ্ছিলাম, তখন দেখছি কিছু কিছু ইন্টারেকচুয়াল প্রশ্ন এমন দিয়ে দিয়েছে যেগুলো তুমি অন্য যে সমার্থক শব্দটা সেটা না জানতে পারলে তোমার উত্তর দিতে পারবে না। যেমন পলল পাখা বলে একটা প্রশ্ন, বদ্বীপ পড়াবো তখন, এই নদীর নিম্নগতিতে আছে, তো দেখতে হবে যে পলল পাখা, তাহলে পলল পাখা আর পলল ব্যজনী একই, এটা যদি না দেখো তাহলে কিন্তু প্রশ্নের উত্তরটা দিতে পারবে না। তাহলে খরস্রোত বা র্যাপিডস কোনটাকে বলছে? বলছে নদী গর্ভে পর্যায়ক্রমে কঠিন এবং নরম শিলা অবস্থান করলে কঠিন শিলা অপেক্ষা নরম শিলা বেশি ক্ষয় হয়ে নদী গর্ভের বন্ধুরতা বাড়ে, ফলে নদীর জল ধাপে ধাপে নেমে আসে, একে র্যাপিডস বা খরস্রোত বলে। এরপরে আসছে জলপ্রপাত। দেখো এটা হচ্ছে খরস্রোত বা র্যাপিডসের ছবি। এবারে জলপ্রপাত বলছে পার্বত্য অংশে উপত্যকার ঢাল অসম হলে নদীর জল উপর থেকে নিচে প্রবল বেগে পড়ে, এটি হলো জলপ্রপাত, অর্থাৎ জল যখন পতিত হচ্ছে জলপ্রপাত। জলপ্রপাত বিভিন্নভাবে সৃষ্টি হয়, বলছে কঠিন এবং কোমল শিলার আনুভূমিক এবং উলম্ব তীর্য হয়ে অবস্থান করলে সৃষ্টি হয়, নদী উপত্যকার গতিপথে আড়াআড়ি চ্যুতি সৃষ্টি হলে সৃষ্টি হয়, আর কি হিমবাহ ঝুলন্ত সৃষ্ট ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গঠিত হয়। এই দেখো এইটা হচ্ছে জলপ্রপাতের ছবি, ঠিক আছে। এবার দেখো জলপ্রপাত নিয়ে এখানে কয়েকটা ছোট ছোট প্রশ্ন দেওয়া আছে, যে সব থেকে উচ্চতম জলপ্রপাত, সুদৃশ্যতম জলপ্রপাত, ভারতের নায়াগ্রা কাকে বলে, এগুলো একটু পড়ে নেবে। আর জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ কোনটাকে বলে? দেখো জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ কোনটাকে বলছে, ধরো এইটা হচ্ছে জলপ্রপাত, তো দীর্ঘদিন ক্ষয়ের ফলে যখন এইটা ভেঙে যাবে না, তখন এটা পিছনের দিকে চলে আসবে, এটাই হচ্ছে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ। এরপরে দেখো কি আছে, প্রপাত কূপ বা প্লাঞ্চ পুল কোনটাকে বলছে? তাহলে প্রপাত কূপ বলছে জলপ্রপাতের জল প্রবল বেগে যেখানে পড়ে সেখানে বিশালাকার হাড়ির মতো গর্তের সৃষ্টি হয়, একে প্রপাত কূপ বা প্লাঞ্চ পুল বলে। জলপ্রপাতের পশ্চাৎ অপসারণে প্রপাত কূপের ক্ষেত্রমান বেড়ে যায়। এরপরে কি আছে দেখো, মন্থকূপ বা পটহোল। তাহলে দেখো মন্থকূপ কোনটাকে বলছে, যে নদীর গতিপথে কোমল শিলা অবস্থান করলে অবঘর্ষ পদ্ধতিতে শিলাখণ্ডের আঘাতে নদী গর্ভে গর্তের সৃষ্টি হয়, পরবর্তী সময় ওই গর্তের মধ্যে জল চক্রের আকারে প্রস্তরখণ্ড সমূহ ঘুরতে ঘুরতে ক্ষয় করে গর্তকে আরও বড় এবং গভীর করে, একে বলছে মন্থকূপ বা পটহোল। দেখো এইখানে তোমার মন্থকূপের উৎপত্তি এবং ছবিগুলো, এই দেখো মন্থকূপ এবং এই হচ্ছে মন্থকূপ বা পটহোলস। তাহলে মন্থকূপ আর প্রপাতকূপ দুটোর মধ্যে পার্থক্যটা কি রইল? দেখো আমি তোমাদের দেখাই খুব সুন্দর করে, এই প্রান্তিকেরই আর একটা যে বই আছে বসু মৌলিক, এই বসু মৌলিকে কিন্তু এটা খুব সুন্দর করে দিয়েছে, আমি দেখাই তোমাদের। একটা বইয়ে সব কিছু পাওয়া যায় না। এই দেখো প্রপাতকূপ আর মন্থকূপের মধ্যে পার্থক্য কি বলছে। প্রপাতকূপ হচ্ছে নদীর মালভূমি প্রবাহে জলপ্রপাতের তলদেশে সৃষ্টি হয়, আর মন্থকূপটা কি নদীর পার্বত্য প্রবাহে নদী উপত্যকার তলদেশে সৃষ্টি হয়। তাহলে এটা তোমার হচ্ছে তোমার জলপ্রপাতের তলদেশে, আর এটা হচ্ছে তোমার নদীর
পার্বত্য প্রবাহে নদী উপত্যকার তলদেশে। এটা হচ্ছে কেটলির মতো, এটা হচ্ছে বিশালাকার হাঁড়ির মতো। নদীর জলের গতি এবং অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্টি হয়, এটা ঘর্ষণ এবং অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্টি হয়। তাহলে এই হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য। নেক্সট চলে আসি, দেখো সেটা হচ্ছে তোমার শৃঙ্খলিত শৈলশিরা। শৃঙ্খলিত শৈলশিরা আর কর্তিত শৈলশিরা, এই দুটোর মধ্যেও কিন্তু তফাৎ আছে। শৃঙ্খলিত শৈলশিরা মানে কি? দেখো, শৃঙ্খলিত শৈলশিরা হলো এই যে তোমার পাহাড়ের যে অংশগুলো, যে শিরাগুলো এরকম এরকম করে যে নেমে গেছে, নদী কিন্তু কি করে এই শিরাগুলোকে না কেটে এঁকে বেঁকে প্রবাহিত হয়। এই শৃঙ্খলাকারের যে প্রবাহ, এই যে শৈলশিরা, এটিকে বলছে শৃঙ্খলিত শৈলশিরা। হিমবাহ কিন্তু এরকম এঁকে বেঁকে প্রবাহিত হয় না, সে কিন্তু এটাকে কেটে সোজা প্রবাহিত হয়, তখন সেটিকে বলছে কর্তিত শৈলশিরা। যাই হোক, হিমবাহটা আমি পড়াচ্ছি তখন ওটা বলে দেবো। তাহলে শৃঙ্খলিত শৈলশিরা কি বলছে? বলছে পার্বত্য অংশে নদীপথে বাধাস্বরূপ শৈলশিরা বা পাহাড় থাকলে তা এড়িয়ে যাওয়ার জন্য নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। তখন শৈলশিরাগুলো কি দূর থেকে মনে হয় উপত্যকায় আবদ্ধ হয়ে আছে। এটি হলো আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা। তাহলে এতদূর পর্যন্ত হয়ে গেল তোমার নদীর পার্বত্য গতিতে গঠিত ভূমিরূপ। এরপর দেখো মধ্যগতিতে কী কী ভূমিরূপ গঠিত হয়। প্রথম যেটা আছে সেটা হচ্ছে পলল শঙ্কু ও পলল ব্যজনী। তাহলে পলল শঙ্কু বা পলল ব্যজনী কোনটাকে বলছে? বলছে পর্বতের পাদদেশে ভূমির ঢাল হঠাৎ কমে বলে নদীবাহিত নুড়ি, পাথর, কাঁকড়, বালি সব পলি শঙ্কুর আকারে পাদদেশে সঞ্চিত হয়, এটিকে বলছে তোমার পলল শঙ্কু। অর্থাৎ এইটা দেখো পলল শঙ্কু, অর্থাৎ হঠাৎ করে যখন নদীর পার্বত্য প্রবাহ থেকে যখন তোমার মধ্যগতিতে চলে এলো, তখন কি হচ্ছে, এইখানে যে পলিবালিগুলো ছোট্ট আকারে যখন সঞ্চিত হচ্ছে তখন সেটাকে বলছে পলল শঙ্কু। আর এটাই যখন বড় হয়ে যাচ্ছে তখন সেটাকে বলছে পলল ব্যজনী। দেখো পলল ব্যজনী কোনটাকে বলছে? বলছে পরবর্তী সময়ে পলল শঙ্কুর উপরে দিয়ে নদী বিভিন্ন খাতে প্রবাহিত হলে তা অর্ধগোলাকার আকৃতিতে ভাগ হয়ে পড়ে এবং হাত পাখার মতো দেখতে প্রায় গোলাকার এই ভূমি হলো পলল ব্যজনী বা পলল পাখা। বুঝতে পেরেছ? তাহলে প্রশ্ন আসতে পারে পলল পাখা কাকে বলে। তুমি যদি পলল ব্যজনী আর পলল পাখা একই সেটা না জানো তাহলে কিন্তু অসুবিধা আছে। এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে মিয়েন্ডার, নদী বাঁক বা মিয়েন্ডার। তাহলে নদী বাঁক এবং মিয়েন্ডার দুটো জিনিস কিন্তু আমাদেরকে জানতে হবে। নদী যখনই বেঁকে যায় তখনই সেটিকে বলছে মিয়েন্ডার। দেখো তাহলে মিয়েন্ডার কোন জিনিসটাকে বলছে? মিয়েন্ডার হচ্ছে যে ধরো নদী যে চলতে চলতে একটা বাঁক নিল, এরকম করে একটা বাঁক নিল, এটা হলো নদী বাঁক। ঠিক আছে? এবারে জল যখন প্রবাহিত হয় তখন কিন্তু সোজা গিয়ে এখানে ধাক্কা মারবে। ঠিক আছে? আবার এই ধাক্কাটা এইখানে মারবে, আবার এরকম করে ধাক্কা মারবে। তাহলে এই যে ধাক্কা মারছে, এই যে সোজা অংশটা, এটা কি হচ্ছে, এইখানে যেমন ক্ষয় হচ্ছে এই জায়গাটাতে কিন্তু সঞ্চয় হচ্ছে, এই জায়গাতে কিন্তু ধাক্কা মারছে না। এই জায়গাতে যে সঞ্চয় হচ্ছে এই জায়গাটিকে কি বলছে জানো তো? এই জায়গাটিকে বলছে বিন্দু বার। এই দেখো যে বিন্দু বার বলে যে কথাটা আছে, এইখানে তৈরি হচ্ছে তোমার বিন্দু বার। ঠিক আছে? দেখো এখানে ক্ষয় হচ্ছে, তাহলে এই জায়গাতে কি হচ্ছে, তৈরি হচ্ছে তোমার বিন্দু বার। তাহলে আস্তে আস্তে বিন্দু বার এগিয়ে আসছে আর ক্ষয় হয়ে হয়ে এটা কিন্তু তোমার ধীরে ধীরে পিছিয়ে আসছে। তাহলে এইরকম করে করে যদি তোমার ক্ষয় হতে থাকে তাহলে একটা সময় কি হবে, একটা সময় এই যে যে অংশটা বাড়ছে, এই যে নদীর বাঁকটা আছে, এই যে বাঁকের অংশটা কিন্তু তোমার বিচ্ছিন্ন হয়ে থেকে যাবে এবং নদী সোজা প্রবাহিত হওয়ার চেষ্টা করবে। তাহলে দেখো এই যে প্রথমে বাঁকটা বোঝায়, এই যে বাঁকটাকেই বলছে তোমার মিয়েন্ডার এবং এই অংশটিকে বলছে তোমার বিন্দু বার। এরপরেই দেখো যেটা আছে সেটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তাহলে এই যে তোমার দেখো মিয়েন্ডার হয়েছে, মিয়েন্ডারের পরে আবার বাঁক হচ্ছে, এই যে এখানে সঞ্চয় হচ্ছে, এখানে ক্ষয় হচ্ছে, এখানে ক্ষয় হচ্ছে, এখানে সঞ্চয় হচ্ছে, এই যে পদ্ধতিটা আমি তোমাদের দেখালাম, এই পদ্ধতি হতে হতে যখন নদী বাঁকতে বাঁকতে সোজা প্রবাহিত হয়ে যাবে এবং বাঁকা অংশটা এই জায়গাতে বিচ্ছিন্ন হয়ে থাকবে, তখন সেটিকে বলছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অর্থাৎ এই যে বিচ্ছিন্ন অংশটা অনেকটা অশ্ব বা ঘোড়ার খুরের মতো দেখতে হয়, তাই এইটিকে বলছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এর উদাহরণ কি? মুর্শিদাবাদের মতিঝিল যেটা আছে সেটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতির একটা হ্রদের একটা উদাহরণ। এছাড়া দেখো বিহারের
বুড়িগণ্ডক গণ্ডক নদী থেকে বিচ্ছিন্ন কানোয়ার হ্রদ, ভারত তথা এশিয়ার বৃহত্তম অশ্বক্ষাকৃতি হ্রদ। এরপরে দেখো যেটা আছে নদী চর ও নদী দ্বীপ। তাহলে নদী চর এবং নদী দ্বীপ কোনটাকে বলছে? বলছি নদীগর্ভে পলি সঞ্চিত হয়ে সৃষ্ট ভূমিরূপ হলো চর। চর অংশে আরও পলি সঞ্চিত হয়ে তা জলের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকলে তাকে বলছে নদী দ্বীপ। নদী চর এবং নদী দ্বীপ। মাজুলি হচ্ছে তোমার সব থেকে বড়, এই দেখো ভারতের বৃহত্তম নদী দ্বীপ। তাহলে এতটা হলো তোমার নদী দ্বীপ। এরপরে কি আছে দেখো, এরপরে হচ্ছে তোমার প্লাবন ভূমি কাকে বলছে। দেখো প্লাবন ভূমি কোন জিনিসটাকে বলছে বলো তো? প্লাবন ভূমি হলো তোমার মধ্যগতি 3, 4, এবার 5 নম্বরে হচ্ছে তোমার প্লাবন ভূমি। তাহলে কখন প্লাবিত হয় নদী? যখন বন্যা হয়ে যায় তখন কিন্তু নদী প্লাবিত হয়। এবং যখন প্লাবিত হয়ে যায় তখন কি হয়, নদী খাত থেকে জলটা কিন্তু বাইরে বেরিয়ে যায়, হয়েছে। এবং যে প্লাবিত করে তার দুপাশের যে অংশটাকে প্লাবিত করে সেই ভূমিটার যে পরিবর্তন হয় সেটিকে বলছে প্লাবন ভূমি। দেখো মধ্য এবং নিম্ন প্রবাহে ঢাল কম কম বলে নদীগর্ভ পলি ভরাট হয়ে অগভীর হয়ে পড়ে। দীর্ঘকাল পলি সঞ্চয়ের কারণে নদীগর্ভ পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় কিছুটা নিচু হয়। নদীতে জল বাড়লে নদীর দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি হয়। বারংবার বন্যার প্রকোপে উপত্যকার বিস্তীর্ণ অংশে পলি থিতিয় এবং প্রলেপ পড়ে যে ভূমিরূপ সৃষ্টি হয় তা হলো প্লাবন ভূমি, হয়েছে। এরপর দেখো কি আছে স্বাভাবিক বাঁধ। তাহলে স্বাভাবিক বাঁধ কোনটাকে বলছে? স্বাভাবিক বাঁধ হচ্ছে তোমার প্লাবন ভূমি। এই দেখো নদীর দুধারে যখন তোমার যে স্বাভাবিক চড়া সৃষ্টি হবে সেটাকে দেখো বলছে যে নদীর কিনারে তটরেখার সমান্তরালে বালি পলি গঠিত বাঁধ হলো স্বাভাবিক বাঁধ। তাহলে নদীর কিনারে তটরেখার সমান্তরালে, তটরেখা যে আছে তার সমান্তরালে, এই দেখো এই যে এইখানে হচ্ছে তোমার স্বাভাবিক বাঁধ। এই যে তটরেখার সমান্তরালে এই যে অংশটা সৃষ্টি হয়েছে এই দুটোই হচ্ছে তোমার স্বাভাবিক বাঁধ। সমান্তরালে পলি ও বালি গঠিত বাঁধ হলো স্বাভাবিক বাঁধ। তাহলে বন্যায় নদী খাতের জল যখন প্লাবনভূমিতে প্রবেশ করে তখন নদীবাহিত পলিরাশি কিনারা বরাবর সঞ্চিত হয়ে লিভি বা স্বাভাবিক বাঁধ সৃষ্টি হয়। লিভির ঢাল কিনারা বরাবর বিপরীতমুখী হয়ে থাকে। উদাহরণ হচ্ছে পশ্চিমবঙ্গে ভাগীরথী, হুগলি, হ্যাঁ, লিভির পাশে ঢালু স্তূপ। এরপর ধরো কি আছে 7 নম্বর আছে তোমার খাঁড়ি। খাঁড়ি কি কাকে বলছে? বলছে শেষ প্রান্তে মোহনায় নদী যেখানে সাগরে মেশে সেখানে ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে খাঁড়ি বলে। তাহলে ফানেল আকৃতির চওড়া যে নদী মোহনা সেটিকেই বলছে তোমার খাঁড়ি। আর সবশেষে যেটা আছে সেটা হচ্ছে বদ্বীপ, নদীর সঞ্চয়ের ফলে। তাহলে বদ্বীপ, বদ্বীপ মানে গ্রিক শব্দ ডেল্টা বা বাংলার বলছে প্রবাহের শেষ প্রান্তে মোহনায় নদী যেখানে সাগরে মেশে সেখানে নদীর বেগ খুব কম থাকায় নদীবাহিত কাদা বালি পলি স্তরে স্তরে সঞ্চিত হয়ে মোহনা এবং ভরাট হয়ে মাত্রাহীন বা গ্রিক শব্দ ডেল্টার মতো যে ভূমিরূপ সৃষ্টি করে তা হলো বদ্বীপ। বুঝতে পারছো? তাহলে এটিকে বলছে বদ্বীপ। এবার বদ্বীপের কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেমন এখানে দেখো বদ্বীপের শ্রেণীবিভাগ, অর্থাৎ বদ্বীপ কত রকমের হয়ে থাকে। বদ্বীপ তার আকৃতি অনুযায়ী তাদের কিন্তু নাম হয়। যেমন ধনুক আকৃতির বদ্বীপ, অর্থাৎ কোনো বদ্বীপ যদি ধনুকের মতো আকৃতি বিশিষ্ট হয় তখন সেটাকে হচ্ছে ধনুক আকৃতির বদ্বীপ। পাখির পায়ের মতো বদ্বীপ, অর্থাৎ পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট হলে। করাতের দাঁতের মতো বদ্বীপ, বুঝতে পেরেছ। খাঁড়িরও বদ্বীপ, মানে খাঁড়ির মধ্যে বদ্বীপ গঠিত হলে তখন তাকে খাঁড়ীয় বদ্বীপ বলছে। তাহলে এখানে দেখো পলল ব্যজনী, মানে পলল ব্যজনী মানে পলল পাখা আর বদ্বীপের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা কোথায় বলো তো? পলল ব্যজনী বা পলল পাখা কোথায় সৃষ্টি হয়েছিল? নদী যখন তোমার পার্বত্য গতি থেকে মধ্য গতিতে আসছে তখন সৃষ্টি হচ্ছে তোমার পলল ব্যজনী, আর বদ্বীপটা হচ্ছে নিম্ন গতিতে। দেখো বলছে পর্বতের পাদদেশে মধ্যগতির শুরুতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় পলল ব্যজনী, আর বদ্বীপ নিম্ন গতিতে। দেখতে এটা শঙ্কু বা হাত পাখার মতো, এটা দেখতে বয়ের মতো। নুড়ি বালি পলি দ্বারা গঠিত এই ভূমি বেশ ঢালু এবং অনুর্বর। এই ভূমি কিন্তু খুবই উর্বর। বুঝতে পারছো? এটা অনুর্বর, এটা উর্বর। আর এটা কি প্রধান নদী অসংখ্য শাখায় ভাগ হয়ে বিনুনি নদী সৃষ্টি হয়। এখানে প্রধান নদী বিভিন্ন শাখায় ভাগ হয়ে সাগরে মেশে। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার দুটোর মধ্যে পার্থক্য। এবারে দেখো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, সেটা হচ্ছে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ। সব নদীতে কিন্তু বদ্বীপ গঠিত হয় না। আমাদের ভারতে যতগুলো পশ্চিম বাহিনী নদী আছে, নর্মদা, তাপ্তি, এগুলো কিন্তু
কোনোটাতেই কিন্তু কোনো বদ্বীপ নেই, বা পূর্ববাহিনীও কিছু কিছু নদী আছে যাদের বদ্বীপ নেই। তাই নদী বদ্বীপ গঠন হতে গেলে কতগুলো অনুকূল পরিবেশের প্রয়োজন হয়। বদ্বীপ তখনই গঠিত হয় যখন নদীতে বাহিত পলির পরিমাণ বেশি হয়, নদী যেখানে মিশছে সেখানে গভীরতা কম হবে মোহনাতে। তাহলে হচ্ছে পরিবেশগুলো কী কী আছে? প্রথমে হচ্ছে পলির পরিমাণ। তাহলে দেখো, বৃহৎ নদী অববাহিকা, সুদীর্ঘ নদীর গতিপথ, নদী অববাহিকার নরম শিলার উপস্থিতি, অসংখ্য উপনদী অবস্থান ইত্যাদি সুবিধাগুলি থাকলে নদীতে বদ্বীপের পরিমাণ বাড়বে। এরপরে কি আছে? মোহনায় মৃদু ঢাল। মোহনায় মৃদু ঢাল যদি হয় তাহলে কি হবে? সমুদ্রের সঙ্গে মিশলে তবেই পলি সঞ্চয়ের পরিবেশ সৃষ্টি হয়। অগভীর সমুদ্র, অর্থাৎ সমুদ্রের গভীরতা অগভীর হলে তাড়াতাড়ি পলি ভরাট হয়ে বদ্বীপ গঠিত হবে। আর কি? লবণতা বৃদ্ধি, অর্থাৎ সমুদ্র জলের লবণতা যত বাড়বে ততই নদীর ঢালের পলিরাশি দ্রুত অধক্ষিপ্ত হবে। আর কি? বিপরীতমুখী স্রোত, অর্থাৎ কি বলছে? নদী মোহনায় বিপরীত দিকের স্রোত ও বায়ু পলি জমতে সাহায্য করে। আর কি? শান্ত সমুদ্র, বলছে মোহনার মুখে সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটার প্রকোপ যত কম হবে পলিরাশি তত দ্রুত সমুদ্রগর্ভে সঞ্চিত হবে। তাহলে এইগুলো হচ্ছে তোমার বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। তাহলে এটা হয়ে গেল তোমার বদ্বীপের অনুকূল পরিবেশ। এবার কি? সুন্দরবন হচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। হ্যাঁ, এর টোটাল আয়তন হচ্ছে 10,000 কিলোমিটার, যার 4,000 কিলোমিটার আছে আমাদের ভারতে এবং 6,000 কিলোমিটার আছে তোমার 6,000 বর্গ কিলোমিটার আছে তোমার বাংলাদেশে। সুন্দরবন গুরুত্বপূর্ণ কেন বলো তো? তার কারণ হচ্ছে, 1 নম্বর কি? বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী নিয়ে এই বায়োস্ফিয়ার পার্ক পরিবেশের ভারসাম্য রক্ষা করেছে। এই বনভূমি প্রবল সামুদ্রিক ঝড় এবং জলোচ্ছ্বাস আটকায়, ফলে মৃত্তিকার ক্ষয়রোধ এবং মৃত্তিকা জমির লবণতার হাত থেকে বাঁচে। বুঝতে পেরেছ? আর এর কিছু গুরুত্ব, যেমন এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে এরকম কতগুলো জিনিস আছে দেখো। তাহলে এখানে কিন্তু নদীর চ্যাপ্টারটা আমাদের শেষ হলো। আমি কিন্তু একটা জিনিস আমি তোমাদের বলি, নদীর চ্যাপ্টারটা বোঝানোর সময় না এখানে একটা জিনিস আমি মিস করে গেছি। সেটা হচ্ছে যে এই যে ছোটো ছোটো জিনিসগুলো যখন আমি তোমাদের বোঝাচ্ছিলাম, তখন এখানে ওই উপনদী এবং শাখা নদী কাকে বলে সেটা কিন্তু আমার একটু বোঝানো দরকার ছিল। এই বইয়ে নেই, তাই আমি সেটা স্কিপ করে গেছে, আমি সরি। তো দেখো, আমি তোমাদের বোঝাই এখানে উপনদী এবং শাখা নদী কোন জিনিসটা। ওইটা কিন্তু এই বসু মৌলিকের যে বইটা আছে এখানে কিন্তু সুন্দর দেওয়া আছে। যদিও পেরিয়ে গেছি, তবুও আমি একবার তোমাদের বললি যে উপনদী এবং শাখা নদী কোনটাকে বলছে। তাহলে উপনদী কোনটাকে বলছে? উপনদী হচ্ছে প্রধান নদীর গতিপথে অনেক স্থানে ছোট ছোট নদী এসে মিলিত হয়। এই সব ছোট ছোট নদীকে বলছে তোমার উপনদী। বুঝতে পেরেছ? আর শাখা নদী কোনটাকে বলছে? শাখা নদী হলো নদীর মূল জলপ্রবাহ থেকে যেসব জলধারা তার বদ্বীপ অঞ্চলে স্রোতের বেগ পরিবর্তন করে স্থানে স্থানে কঠিন শিলার বাধার জন্য শাখার আকারে বেরিয়ে অন্যত্র পতিত হয়, তখন সেটা হচ্ছে শাখা নদী। দুটোর মধ্যে পার্থক্য কী বলতো? পার্থক্য হচ্ছে যে উপনদীগুলি মূল নদীর গতিপথের নানান স্থানে এসে মূল নদীতে মিলিত হয়। বুঝতে পেরেছ? আর শাখা নদী কোনটা? শাখা নদীগুলি কিন্তু বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে মূল নদী থেকে আলাদা হয়ে যায়। তাহলে এটা হচ্ছে মূল নদীর সঙ্গে মিলিত হয়, এটা মূল নদী থেকে বেরিয়ে যায়। এরপর দেখো, উপনদীগুলি সরাসরিভাবে কোনো সাগর, মহাসাগর অথবা হ্রদে এসে পড়ে না। আর শাখা নদীগুলি কিন্তু সরাসরিভাবে সাগর, মহাসাগর অথবা হ্রদে গিয়ে পড়ে, আবার নাও পড়তে পারে। এরপর দেখো, উপনদী বিভিন্ন গতিতে বদ্বীপাঞ্চলের বাইরে দেখা যায়, আর শাখা নদী নিম্নগতিতে বদ্বীপাঞ্চলে দেখা যায়। যমুনা গঙ্গার উপনদী, গঙ্গার প্রধান শাখা নদী হচ্ছে তোমার পদ্মা। ব্যাস, হয়ে গেল, নদীটা শেষ হলো। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার হিমবাহ, তাই তো? হিমবাহ। তাহলে হিমবাহ পড়ার আগে তোমাদেরকে জানতে হবে যে হিমবাহ কাকে বলে। হিমবাহ হচ্ছে তোমার বরফের নদী। এই এক কথায় উত্তর, যে বরফের নদীকে হিমবাহ বলে। এবার তুমি যখন বৈশিষ্ট্য লিখবে তখন লিখতে পারো যে এইভাবে কিন্তু হিমবাহের সৃষ্টি হয়। তারপরে কি আছে? হিমবাহের কিভাবে উৎপত্তি হয়। দেখো, হিমবাহ কিভাবে উৎপত্তি হচ্ছে বলছে, হিমরেখার ঊর্ধ্বে প্রবল সত্যের কারণে তুষারপাত ঘটে। সদ্য পতিত তুষার পেজা তুলোর মতো একে নেভে বলা হয়। অর্থাৎ এখানে কিন্তু বাতাসের পরিমাণটা বেশি থাকে, বরফ অতটা ঘন হয় না, তাই প্রথম স্তর হচ্ছে নেভে। এবার নেভের উপর পুনরায় তুষারপাতে নিচের তুষার দৃঢ়তা এবং ঘনত্ব বাড়ে, একে বলছে ফার্ন। ঠিক আছে? এবং ফার্ন আরও জমাট বন্ধ হয়ে বরফের স্তরে পরিণত হয় এবং অভিকর্ষের টানে নেমে আসে, একে বলে হিমবাহ। বুঝতে পারছ? তাহলে হিমবাহ 3টে স্তরে তৈরি হচ্ছে, একটা হচ্ছে নেভে, তারপর হচ্ছে ফার্ন, তারপরে হচ্ছে হিমবাহ।
বুঝতে পেরেছো? এরপরে দেখো হিমবাহ শ্রেণীবিভাগ। হিমবাহের শ্রেণীবিভাগ সম্পর্কে জানতে হবে। কত রকমের হিমবাহ আছে? 3 রকমের হিমবাহ হয়। একটা হচ্ছে তোমার মহাদেশীয় হিমবাহ। কোনটাকে মহাদেশীয় হিমবাহ বলছে? বলছে উচ্চ অক্ষাংশে বিশালাকার এবং গভীর বরফের স্তূপকে বলছে মহাদেশীয় হিমবাহ। যেমন আন্টার্কটিকার ল্যাম্বার্ট। এর বৈশিষ্ট্য কী কী আছে? এর বৈশিষ্ট্য হচ্ছে দেখো, ব্যাপ্তি বিশাল এবং গভীরতা খুব বেশি, ঠিক আছে, অত্যন্ত ধীর গতির, আর আকৃতি চ্যাপ্টা গম্বুজের মতো। আর 4 নম্বর হচ্ছে তুষারের চাপে বিভিন্ন দিকে সম্প্রসারিত হয়, নুনাটাক্স দেখা যায়। নুনাটাক্স কোনটাকে বলছে? নুনাটাক্স হচ্ছে তোমার মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে নুনাটাক্স বলে, বুঝতে পেরেছ? আর এর থেকে হিমশৈলের সৃষ্টি হয়। এই মহাদেশীয় হিমবাহ থেকেই কিন্তু হিমশৈলের সৃষ্টি হয়, উপত্যকা বা পাদদেশীয় হিমবাহ থেকে সৃষ্টি হয় না। আমি হিমশৈলের সৃষ্টিটা পরে বলছি, তো যাই হোক তোমরা জেনে রাখো। এরপর হচ্ছে উপত্যকা হিমবাহ। উপত্যকা হিমবাহ কোনটাকে বলছে? দেখো, বলছে উঁচু পর্বত বা পর্বতের উপত্যকায় দীর্ঘকাল ধরে স্তূপাকারে তুষার জমে বরফে পরিণত হলে বা এবং তা অভিকর্ষের টানে নেমে এলে তাকে পার্বত্য বা উপত্যকা বা আলপীয় হিমবাহ বলে, বুঝতে পেরেছ? তাহলে উপত্যকা হিমবাহ, এই যে দেখো উপত্যকা হিমবাহের এখানে ছবি দেওয়া আছে। এটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ, হ্যাঁ, আন্টার্কটিকা মহাদেশ, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার উপত্যকা হিমবাহ, অর্থাৎ পর্বতের নিচে এরকম জায়গাতে তোমার সৃষ্টি হচ্ছে উপত্যকা হিমবাহ। বৈশিষ্ট্য কি? বলছে দৈর্ঘ্য কয়েক কিলোমিটার থেকে 2000 কিলোমিটার পর্যন্ত হয়। 2 নম্বর কি? গভীরতা কম। 3 নম্বর হচ্ছে গতিবেগ মহাদেশীয় হিমবাহের তুলনায় বেশি। আর বাঘসুট, ক্রেভাস এই সমস্ত ভূমিরূপগুলো দেখতে পাওয়া যায়। আর শেষ প্রান্তে বরফ গলে নদীর উৎপত্তি ঘটে, অর্থাৎ এই উপত্যকা হিমবাহ থেকেই কিন্তু নদীর উৎপত্তি হচ্ছে। শেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে পাদদেশীয় হিমবাহ। কাকে বলছে? বলছে উচ্চ অক্ষাংশে পর্বতের পাদদেশে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকলে উপত্যকা হিমবাহ নেমে এসে না গলে অবস্থান করে। এটি হলো পাদদেশীয় হিমবাহ, বুঝতে পেরেছ? এবার দেখো মহাদেশীয় হিমবাহ আর উপত্যকা হিমবাহ দুটোর মধ্যে পার্থক্য কী? দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে উচ্চ অক্ষাংশে সুবিশাল বরফের স্তূপ আর পর্বতের উপত্যকা বরাবর নেমে আসা বরফের স্তূপ। উচ্চ অক্ষাংশে মহাদেশ ব্যাপী, আর এটা সব অঞ্চলে হিমরেখার উপরে পর্বতের উপত্যকা বরাবর অত্যন্ত ধীর গতি, তুলনামূলকভাবে গতি বেশি। নুনাটাক্স দেখা যায়, এখানে বাঘসুট এবং ক্রেভাস দেখা যায়। এবার দেখো কি বলছে, বলছে হিমরেখা কাকে বলে? হিমরেখা হচ্ছে তোমার ভূপৃষ্ঠে যে সীমারেখার উপরে সারা বছর তুষার জমে থাকে এবং যে সীমারেখার নিচে তুষার গলে যায় সেই সীমারেখাটি হচ্ছে তোমার হিমরেখা, বুঝতে পারছ? তাহলে হিমরেখা হয়ে গেল। হিমরেখার উচ্চতা এই সমস্ত জিনিসের উপর নির্ভর করে। এরপরে যেটা আসছে সেটা যে হিমশৈল কী। তাহলে হিমশৈল কী থেকে সৃষ্টি হয়? কোন হিমবাহ থেকে? হিমবাহ সৃষ্টি হয় তোমার মহাদেশীয় হিমবাহ থেকে, বুঝতে পেরেছ? তাহলে যে 3 রকমের হিমবাহ আছে, মহাদেশীয়, উপকূলীয় এবং উপত্যকা এবং পাদদেশীয়, তাহলে এইগুলোর মধ্যে কিন্তু মহাদেশীয় হিমবাহ যেটা, সেখান থেকে কিন্তু হিমশৈলের সৃষ্টি হচ্ছে। তাহলে হিমশৈল কি? সমুদ্রের মধ্যে ভাসতে থাকা বরফের বড় বড় চাই হলো হিমশৈল, ঠিক আছে। উৎপত্তি কীভাবে হচ্ছে? বলছে মহাদেশীয় হিমবাহ সমুদ্রের ধারে এসে পড়লে সমুদ্রের তরঙ্গের আঘাতে ভেঙে গিয়ে কিংবা মহাদেশীয় হিমবাহের অংশ সমুদ্রে ভাসতে থাকলে স্থলভাগ এবং সমুদ্রের অংশের মধ্যে বিভেদমূলক চাপের সীমা অতিক্রম করলে হিমবাহ অংশ ভেঙে ক্রমশ ভেসে ভেসে দূরে সরে যায় এবং হিমশৈলের উৎপত্তি ঘটে। এর বৈশিষ্ট্য কী? এর বৈশিষ্ট্য হচ্ছে মিষ্টি জল দিয়ে তৈরি বিশালাকার বরফের স্তূপ। 2 নম্বর হচ্ছে মাত্র 1/9 জলের উপরে থাকে। 3 নম্বর হচ্ছে উচ্চ অক্ষাংশের সমুদ্রে এটিকে দেখা যায়। আর 4 নম্বর সমুদ্রে মগ্নচড়া সৃষ্টি করতে সাহায্য করে। 5 নম্বর হচ্ছে জাহাজ চলাচলে ভীষণ বিপদ ঘটায়। টাইটানিক কিন্তু এর আঘাতেই শেষ হয়ে গেছিল। এরপরে দেখো কি আছে, বাঘসুট এবং ক্রেভাস। বাঘসুট এবং ক্রেভাস কোন হিমবাহে দেখা যায়? এই কিছুক্ষণ আগে তোমরা পড়লে উপত্যকা হিমবাহ যেটাকে বলছে, এই উপত্যকা হিমবাহতে কিন্তু বাঘসুট এবং ক্রেভাস দেখা যায়। তাহলে এগুলি কি? এগুলি হিমবাহের মধ্যে ফাঁক ও ফাটল। বাঘসুট কোনটাকে বলছে? বলছে উঁচু পর্বত থেকে উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ নামার সময়
আগের জমে থাকা বরফ স্তূপ এবং নামতে থাকা হিমবাহের মধ্যে যে ফাঁক বা গ্যাপের সৃষ্টি হয় তা হলো তোমার বাকসুন। আর ক্রেভাস কি বলছে, হিমবাহের উপরি স্তরে অসংখ্য আড়াআড়ি ও সমান্তরাল ফাটল একসাথে থাকলে তা ক্রেভাস। অসম ঢাল বিশিষ্ট উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ নামার সময় ঘর্ষণে হিমবাহের তলদেশে থকথকে এবং নমনীয় হয়ে পড়ে। ঠিক আছে, তাহলে দেখো আমি তোমাদের যেটা বলতে চাই যে এই যে 3 রকমের হিমবাহ আছে, এই 3 রকম হিমবাহের মধ্যে এই যে পাদদেশীয় হিমবাহটা আছে এখানে কিন্তু সেভাবে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, মহাদেশীয় হিমবাহ যেটা আছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে তোমার হিমশৈল, আর বাকসুন আর ক্রেভাস যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু দেখা যায় উপত্যকা হিমবাহের ক্ষেত্রে। ঠিক আছে, এবারে দেখো আমরা ভূমিরূপগুলো সম্পর্কে জানবো এবং কাজ সম্পর্কে। হিমবাহের কি কি কাজ দেখো, নদীর কাজের মতোও কিন্তু হিমবাহ কিন্তু ক্ষয়, বহন এবং সঞ্চয় 3টি কাজই হয়ে থাকে। তবে ক্ষয় কাজ কোন কোন পদ্ধতিতে হয়, একটা হচ্ছে উৎপাটন পদ্ধতি, একটা হচ্ছে অবঘর্ষ পদ্ধতি। উৎপাটন পদ্ধতি কোনটাকে বলছে, হিমবাহের মাধ্যমে পর্বতগাত্র থেকে শিলাখণ্ড উঠে আসা উৎপাটন, খণ্ড উঠে আসা হলো উৎপাটন। ঠিক আছে, আর অবঘর্ষ কি, অবঘর্ষ হচ্ছে হিমবাহের মধ্যে জমে থাকে বিভিন্ন আকৃতির উৎপাটিত শিলাখণ্ড তলদেশে ঘর্ষণে শিলাস্তরে ক্ষয় করে, এটি হলো অবঘর্ষ প্রক্রিয়া। বুঝতে পেরেছ? এরপরে কি দেখো ভূমিরূপ সম্পর্কে আলোচনা করছি। প্রথমে কি আছে, করি বা সার্ক বা করি হ্রদ। দেখো করি কোনটাকে বলছে, করি হচ্ছে যে ওই হিমবাহের ক্ষয়ের ফলে পর্বতগাত্রে হাতল চেয়ার যুক্ত বা চামচের গর্ত বা অ্যাম্ফি থিয়েটারের মতো ভূমিরূপ সৃষ্টি করে, সেটাই হচ্ছে তোমার করি। এই দেখো এই রকম আকৃতি বিশিষ্ট, এই ছোট্ট মতো যে একটা আছে এরকম চেয়ারের মতো আকৃতি বিশিষ্ট, হাতল চেয়ারের মতো, এইটিকে বলছে তোমার করি। বুঝতে পেরেছ? এবার এরিটি কোনটাকে বলছে, পাশাপাশি যখন দুটো করি সৃষ্টি হয়, দেখো এই একটা করি সৃষ্টি হচ্ছে, এই একটা করি সৃষ্টি হচ্ছে, তখন এই মাঝখানে যে শিরার মতো অংশটা দেখা যাচ্ছে না, তখন সেটিকে বলছে তোমার এরিটি। বুঝতে পেরেছ? তাহলে পিরামিড চূড়া কি, পিরামিড চূড়া বলছে যখন পাশাপাশি যখন কতগুলো এরিটি সৃষ্টি হচ্ছে তখন মাঝখানে যে এই উঁচু অংশটা থাকছে তখন সেটিকে বলছে তোমার পিরামিড চূড়া। এরপরে কি দেখো, ইউ আকৃতি বিশিষ্ট হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী। তাহলে হিমবাহ উপত্যকাকেই কিন্তু বলছে হিমদ্রোণী, মনে রেখো। তাহলে কি বলছে, নদী উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ প্রবাহিত হলে অবঘর্ষ এবং উৎপাটন প্রক্রিয়ায় হিমবাহ পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় সমান হারে করে, ফলে উপত্যকা ইউ আকৃতি বিশিষ্ট হয়, একেই বলছে তোমার হিমদ্রোণী। এবারে বলছে কি হিমসিঁড়ি বা হিমসোপান কোনটাকে বলছে, অসম ক্ষয়কার্যের কারণে উপত্যকা বরাবর সিঁড়ি বা ধাপ সৃষ্টি হয়, এই ভূমিরূপ হলো তোমার হিমসিঁড়ি। হিমসিঁড়িতে বেসিনের মতো অংশ দেখা যায় এবং সেখানে জল জমে প্যাটার্নস্টার হ্রদের সৃষ্টি করে। এবার দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য কী। তাহলে কি আছে, নদী উপত্যকা গভীর আই, ভি এবং ইউ আকৃতির হয়, হিমবাহ উপত্যকা কিন্তু একটি আকৃতি বিশিষ্ট হয়, সেটা হচ্ছে ইউ আকৃতি। আর্দ্র অঞ্চলে উচ্চ পার্বত্য অঞ্চলে আই এবং ভি এবং সমভূমিতে ইউ সৃষ্টি হয়, আর হিমবাহ অধিষ্ঠিত অঞ্চলে উচ্চ পার্বত্য অঞ্চলে ইউ আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। এখানে দেখো পার্বত্য অংশে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় অধিক বলে উপত্যকা আই হয়ে পড়ে, পার ধসে ভি সমভূমিতে এটা ইউএস সৃষ্টি হয়, আর পার্বত্য অংশে হিমবাহ দ্বারা পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় সমান হারে বলে উপত্যকা ইউ আকৃতি বিশিষ্ট হয়। উপত্যকা আঁকাবাঁকা এবং গাত্রদেশ অমসৃণ হয়, আর উপত্যকা সরল এবং মসৃণ হয়। এই হচ্ছে দুটো পার্থক্য। এরপর দেখো কি আছে, ঝুলন্ত উপত্যকা। ঝুলন্ত উপত্যকা কোনটাকে বলছে, যে প্রধান হিমবাহের সঙ্গে যখন উপহিমবাহগুলি এসে মিলিত হয় তখন প্রধান হিমবাহের উপরে উপহিমবাহগুলি অনেক সময় অনেকটা ঝুলন্ত অবস্থায় আছে বলে মনে হয়, তাই এটিকে বলছে ঝুলন্ত উপত্যকা। বুঝতে পেরেছো? এটা গেল ঝুলন্ত উপত্যকার ছবি। এরপরে কি আছে দেখো, কর্তিত শৈলশিরা। কর্তিত শৈলশিরা কোনটাকে বলছে, কর্তিত শৈলশিরা হচ্ছে দেখো যখন হিমবাহ প্রবাহিত হয় তখন কিন্তু তার রাস্তায় যা কিছু পড়ে সেগুলোকে কিন্তু কেটে দিয়ে সোজা প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এটিকেই বলছে কর্তিত শৈলশিরা বা কর্তিত স্পার। এই দেখো এখানে লেখা আছে হলো। তারপরে কি আছে, রসে মোতানে। রসে মোতানে কোনটাকে বলছে, এই দেখো এটা হচ্ছে রসে মোতানের ছবি। বলছে হিমবাহ প্রবাহ পথে কোনো উঁচু ঢিবি বা টিলা থাকলে টিলার হিমবাহ প্রবাহ দিকের অংশ অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ, অর্থাৎ যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকটা হচ্ছে তোমার অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ হচ্ছে, কিন্তু অপর দিকটা থাকছে কি অমসৃণ। এই রকম আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে তোমার বলছে কি রসে মোতানে।
ঠিক আছে। এরপরে কি আছে দেখো, ক্র্যাগ অ্যান্ড টেল। ক্র্যাগ অ্যান্ড টেল বলছে কি, বলছে হিমবাহ প্রবাহ পথে বৃহৎ এবং উঁচু কঠিন নরম শিলা এক স্থানে অবস্থান করলে হিমবাহের প্রতিপাত অংশের নরম শিলাকে কঠিন শিলাস্তর অপেক্ষা দ্রুত ক্ষয় করে। অনেক সময় কঠিন শিলার পশ্চাতে নরম শিলাস্তর ক্ষয়ের হাত থেকে রক্ষা পায় এবং এরূপ কঠিন শিলা দিয়ে গঠিত উঁচু ঢিবিকে বলা হয় ক্র্যাগ। দেখো এটা হচ্ছে তোমার ক্র্যাগ, আর তার পিছনে যেটা থাকছে সেটা হচ্ছে টেল। আর হিমবাহ কিন্তু প্রবাহিত হচ্ছে এরকম করে। তাহলে এটা ক্র্যাগ, এটা টেল, আর এটা হচ্ছে তোমার কঠিন শিলা। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে তোমার কঠিন শিলা। এরপরে কি আছে দেখো, ফিওর্ড। দেখো ফিওর্ডটা এখানে কিন্তু অনেকটা পরিষ্কার নেই। আমি ফিওর্ডটা তোমার ওই বসু মৌলিকের যে বইটা আছে সেখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। আমি দেখাই ফিওর্ডটা কি। দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে ফিওর্ড। ফিওর্ড কোনটাকে বলছে, বলছে সমুদ্র উপকূল সংলগ্ন পার্বত্য ভূমিতে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া আংশিক জলপূর্ণ হিমবাহ উপত্যকাকে ফিওর্ড বলে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডফর্ম, বুঝতে পারছো? ফিওর্ড কাকে বলে? তাহলে এটা সৃষ্টি হচ্ছে কিন্তু হিমবাহের ফলে, ক্ষয়কার্যের ফলে, কিন্তু আংশিক জলপূর্ণ থাকছে, এইটিকেই বলছে তোমার ফিওর্ড। তাহলে এটা গেল তোমার হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। আর বহন কার্যের ফলে কি ভূমিরূপ গঠিত হচ্ছে? একটাই ভূমিরূপ, সেটা হচ্ছে তোমার গ্রাবরেখা। ঠিক আছে, দেখো সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় গ্রাবরেখা। গ্রাবরেখাকে তোমার কটা ভাগে ভাগ করছে? তোমার তিনটে ভাগে। একটা হচ্ছে পার্শ্ব গ্রাবরেখা, একটা হচ্ছে মধ্য গ্রাবরেখা, একটা হচ্ছে তোমার প্রান্ত গ্রাবরেখা। পার্শ্ব গ্রাবরেখা কোনটাকে বলছে? যেটা হিমবাহ উপত্যকার দুই পাশে সৃষ্টি হচ্ছে, হলো মধ্য গ্রাবরেখা, যেটা মাঝখানে সৃষ্টি হচ্ছে, আর প্রান্ত গ্রাবরেখা যেটা প্রান্তে সৃষ্টি হবে। বুঝতে পারছো? দেখো এখানে ছবিটা দেওয়া আছে, ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এবার দেখো যেটা আছে সেটা হচ্ছে হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। কি কি আছে এটা কিন্তু খুব ভালো করে পড়বে। হ্যাঁ, হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। ক্ষয় আর সঞ্চয় তো হয়েই গেল। হিমবাহের কিন্তু বহন কার্যের ফলে বা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ একমাত্র হচ্ছে গ্রাবরেখা। আর ক্ষয়ের ফলে যেগুলো সেগুলো তো আমি পড়ালাম। এবার দেখো জল এবং হিমবাহের মিলিত কার্যের ফলে এই ভূমিগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। প্রথম যেটা আছে সেটা হচ্ছে তোমার বহিধৌত সমভূমি বা আউট অফ প্ল্যান। বলছে পর্বতের পাদদেশে অঞ্চলে হিমবাহ এবং জলধারা মিলিত কার্যের ফলে যে সমভূমি গঠিত হয় তাকে বলছে তোমার বহিধৌত সমভূমি। এরপরে কি আছে? 2 নম্বর আছে দেখো তোমার ড্রামলিন। ড্রামলিন কোনটাকে বলছে? বলছে হিমবাহের সঙ্গে বয়ে আসা বালি ও কাদার সঙ্গে বিভিন্ন আকৃতির নুড়ি পাথর অবক্ষেপ সঞ্চিত হয়ে উল্টানো নৌকা। এটা কিন্তু তোমরা মনে রাখবে। উল্টানো নৌকা, আটখানা ডিম বা চামচের মতো আকৃতি বিশিষ্ট যে টিলার মতো ভূমিরূপের সৃষ্টি হয় তাকে বলছে ড্রামলিন। এই দেখো এখানে ড্রামলিনের ছবিটা দেওয়া আছে। এরপরে কি আছে? কেম। কেম কি? বলছে হিমবাহ অধ্যুষিত পর্বতের পাদদেশে কোনো হ্রদ থাকলে সেখানে কাদা, বালি, কাঁকড় ইত্যাদি স্তূপাকারে সঞ্চিত হয়ে 3 কোণা বদ্বীপের মতো যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলছে কেম। এস্কার। এক কথায় এস্কার হলো হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হওয়া ভূমিরূপ। হিমবাহ এবং জলধারা মিলিত কার্যের ফলে নুড়ি, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে দীর্ঘাকার সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিলার মতো ভূমিরূপকে এস্কার বলে। কেটেল কোনটাকে বলছে? বলছে বহির্ভূত সমভূমিতে নানা রকমের অবক্ষেপণের মধ্যে চাপা পড়া বিরাট বরফের চাই থেকে যায়। কালক্রমে বরফ গলে গেলে অংশটি বেশ বড় আকারের গহ্বরের মতো অবস্থান করে, এই গহ্বরকে কেটেল বলা হয়। তাহলে দেখো তোমার এইটা হচ্ছে তোমার হিমবাহ এবং নদী দুটোর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে এটা তোমার হিমবাহটা তোমার শেষ হলো। এরপরে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে বায়ুর কাজ। দেখো নদী শেষ হলো, হিমবাহ শেষ হলো, এবারে বায়ু। বায়ুর কাজ কোন কোন অঞ্চলে দেখা যায়? আমি তোমাকে প্রথমেই যে একটা ছোট্ট মতন ছকের মধ্যে দেখিয়ে দিয়েছিলাম, তার সত্ত্বেও এখানে দেখো একবার বলে দিই যে মরুপ্রায় এবং মরুভূমি অঞ্চলে এবং উপকূল অঞ্চলে দেখা যায়। এবার মরু অঞ্চলে কেন বেশি প্রাধান্য লাভ করে, এই প্রশ্নটা কিন্তু আসে। কেন লাভ করে? দেখো তার কারণ হচ্ছে যান্ত্রিক আবহবিকারটা বেশি হয়, কারণ দিন রাত্রির মধ্যে উষ্ণতা তাপ পার্থক্যটা কিন্তু খুব বেশি মরু অঞ্চলে। 2 নম্বর কি? বৃষ্টিপাতের অভাব, মানে রুক্ষ সূক্ষ্ম প্রকৃতির, তার জন্য। গাছপালার অভাব, অর্থাৎ গাছ যেহেতু নেই তাই উন্মুক্ত স্থানের ওপর দিয়ে কিন্তু বায়ু প্রবাহিত হয় এবং বায়ুর কাজের জন্য কিন্তু বেশি লক্ষ্য করা যায়। তাহলে এই কতগুলো কাজের জন্য কিন্তু তোমার মরু অঞ্চলে বায়ুর কাজটা বেশি প্রাধান্য লাভ করে। এবার দেখো মরুদ্যান কাকে বলে? এটা কিন্তু একটা ছোট্ট প্রশ্ন এবং ভালো প্রশ্ন। বলছে মরুভূমির কোনো স্থানে পানীয় জলের উৎস থাকলে সেখানে গাছপালা, কৃষিকাজ গড়ে ওঠে, এই জায়গাগুলো হলো মরুদ্যান। অর্থাৎ
মরুভূমি যে জায়গাতেই তোমার জনবসতি লক্ষ্য করা যাবে, গাছপালা লক্ষ্য করা যাবে, কৃষিকাজ লক্ষ্য করা যাবে, সেটাই হচ্ছে তোমার মরুদ্যান। ঠিক আছে, মরুদ্যানে জনবসতি দেখা যায়। মরুদ্যান মরুভূমি অতিক্রমকারী মানুষের কাছে স্বর্গের সমান। অর্থাৎ মরুভূমি যখন অতিক্রম করবে, মাঝখানে যদি মরুদ্যান থাকে তাহলে সেটা কিন্তু তার জীবনকে রক্ষা করে। এরপরে দেখো কি আছে, বায়ুর ক্ষয়কার্যের পদ্ধতি কি কি আছে। 3টি পদ্ধতিতে কি কি, অবঘর্ষ, ঘর্ষণ আর অপবাহন বা অপসারণ। অপসারণটাকেই অপবাহন বলছে। ঠিক আছে, অবঘর্ষ কোনটাকে বলছে, বলছে মরু অঞ্চলে বায়ুর সাথে বাহিত বালি অতি ক্ষুদ্র প্রস্তরখণ্ড শিলাস্তরের উপরে আছড়ে পড়ে এবং শিলার উপর আঁচড় কাটা দাগ, গভীর ক্ষত, মৌচাকের মতো অসংখ্য গর্ত সৃষ্টি করে, একে বলছে অবঘর্ষ। ঘর্ষণ কোনটাকে বলছে, বলছে ভূপৃষ্ঠের উপর দিয়ে বায়ুর প্রবাহে বাহিত বিভিন্ন আকৃতির নুড়ি প্রস্তরখণ্ড একে অপরের সাথে ঠোকাঠুকিতে ভেঙে অবশেষে বালি কড়ায় পরিণত হয়, একে বলছে তোমার ঘর্ষণ। আর অপবাহন বা অপসারণ কোনটাকে বলছে, বলছে জলের অভাবে মরুভূমির বালি পলি আলগা শিথিল অবস্থায় থাকে, তাই প্রবল বায়ু প্রবাহে এই বালি এবং পলি অপসারিত হয়ে এটিকে বলছে অপবাহন প্রক্রিয়া বা অপসারণ প্রক্রিয়া। ঠিক আছে, এরপরে দেখো বায়ুর ক্ষয়কাজের ফলে কোন কোন ভূমিরূপ সৃষ্টি করে। প্রথমেই যেটা আছে সেটা অপসারণ, গর্ত বা বেসিন। তাহলে দেখো যখনই ওই অপসারণের পরে গর্তের সৃষ্টি করছে তখন সেটাকে বলছে অপসারণ গর্ত। এরপরে 2 নম্বর কি হচ্ছে, গৌর। গৌর কোনটাকে বলছে, বলছে যে মরুভূমিতে কঠিন এবং কোমল শিলা দ্বারা পর্যায়ক্রমে আবৃত গঠিত বৃহৎ প্রস্তরখণ্ড বিভিন্ন ঋতুতে বিভিন্নমুখী বায়ুর ক্ষয়কাজের পরিণতি কঠিন কোমল শিলা বেশি এবং উপরের কঠিন শিলা কম ক্ষয় হয়। ভূপৃষ্ঠের সামান্য উপরে বায়ুর সাথে বাহিত বালি কঠিন কোয়ার্জ কণার পরিমাণ বেশি থাকায় অবঘর্ষ প্রক্রিয়ায় অধিক ক্রিয়াশীল বায়ু ঊর্ধ্বে বায়ুর অধিক হলে বালি এবং কোয়ার্জের পরিমাণ কম থাকায় অবঘর্ষ প্রক্রিয়ায় এই সমগ্র প্রস্তরখণ্ডটি ব্যাঙের ছাতার মতো, এই যে দেখো যে ব্যাঙের ছাতার মতো যে আকৃতি ভূমিরূপ গঠন করছে সেটাকে বলছে গৌর। এবার তোমার জুইগেন কোনটাকে বলছে, দেখো এইরকম আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে বলছে জুইগেন। বলছে মরু এবং মরুপ্রায় অঞ্চলে কঠিন এবং কোমল শিলা আনুভূমিকভাবে অবস্থান করলে শিলাস্তরের ফাটল, চ্যুতিরেখা, জোড় স্তরায়ন প্রভৃতি দুর্বল স্থানগুলি অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয় হয়। হ্যাঁ, এবং কোমল শিলা অপেক্ষাকৃত কঠিন শিলা কম ক্ষয় পেয়ে প্রায় সমতল চূড়া বিশিষ্ট টেবিল আকৃতি যে ভূমিরূপ গঠন করে তাকে জুইগেন বলছে। আর ইয়ারদাং কোনটাকে বলছে, দেখো এটা হচ্ছে তোমার ইয়ারদাং। এটা যেহেতু অনুভূমিক, এটা হচ্ছে উলম্ব, এটা হচ্ছে তফাৎ। দেখো পর্যায়ক্রমে উলম্বভাবে সজ্জিত কঠিন এবং কোমল শিলা দ্বারা গঠিত উঁচু ভূমি অঞ্চলে বায়ু শিলাস্তরের সাথে সমান্তরালে বাহিত হলে অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয়কার্যে কঠিন শিলা কম ক্ষয় হয়ে রৈখিক আকারে খাড়া দেওয়ালযুক্ত ভূমি গঠন করে এবং কঠিন শিলাস্তর নরম শিলাস্তরগুলি বেশি ক্ষয় হয়ে সুরঙ্গের মতো অবস্থান করে এবং মোরগের ঝুঁটির ন্যায় আকৃতি বিশিষ্ট ভূমিরূপ হলো ইয়ারদাং। বুঝতে পেরেছ, দুটোর মধ্যে পার্থক্য দেওয়া আছে কি কি। দেখো এটা হচ্ছে মরুপ্রায় অঞ্চলে আনুভূমিকভাবে কঠিন কোমল শিলা থাকে, এখানে উলম্বভাবে কিন্তু কঠিন কোমল শিলা থাকে। এটা আবহবিকার এবং বিভিন্নমুখী বায়ুর অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়। ক্ষয়জাত ভূমির সব দিকেই সমান। আর এটা কিন্তু কি বলছে যে ক্ষয়, অপবাহন এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। বুঝতে পেরেছ, এটা হচ্ছে নিম্নাংশ সংকীর্ণ এবং ঊর্ধ্বাংশ সমতল চূড়া বিশিষ্ট পরপর বিচ্ছিন্ন টেবিল আকৃতির ভূমি। এটা মোরগের ঝুঁটির আকৃতির ভূমি। এর উচ্চতা 3 থেকে 30 মিটার, এর উচ্চতা হচ্ছে 8 থেকে 60 মিটার পর্যন্ত। এটি তোমার সাহারা আরব মরুভূমিতে দেখতে পাওয়া যায়। এটা সারারা, টিবেস্টি, ইরানের লুট, চীনের তাকলামাকান মরুভূমিতে ইয়ারদাং দেখা যায়। এরপরে দেখো চলে আসছে, পরে আসছে তোমার পেডিপ্লেন এবং ইনসেট বার্ড। দেখো পেডিপ্লেন আর পেনিপ্লেন দুটো কথা আছে। পেডিপ্লেন সৃষ্টি হয় তোমার বায়ুর ক্ষয়কার্যের শেষ অবস্থায়, আর পেনিপ্লেন সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্যের শেষ অবস্থায়। এটা কিন্তু একটা পার্থক্য আছে। তো দেখো যাই হোক, আমি কিন্তু নদীর ক্ষয়কার্যের সময় পেনিপ্লেন কথাটা আমি দেখতে পাইনি, তাই তোমাদের বলতেও ভুলে গেছি। তো মনে রাখো যে নদীর ক্ষয়চক্রের শেষ অবস্থায় সৃষ্টি হয় পেনিপ্লেন, আর হিমবাহের ক্ষয়কার্যের শেষ অবস্থায় সৃষ্টি হয় পেডিপ্লেন। দুটোর মধ্যে পার্থক্য অনেক সময় আসতে পারে। তাহলে দেখো মরুভূমি এবং মরুপ্রায় অঞ্চলে কোনো উচ্চভূমি থাকলে দীর্ঘকাল ধরে বায়ু এবং জলধারা মিলিত কার্যে তা ধীরে ধীরে মৃদু ঢালু সমতল ভূমিতে পরিণত হয়। এই ভূমি মরু সমপ্রায় ভূমি নামে পরিচিত বা পেডিপ্লেন, যাকে বলছে পেডিপ্লেন।
ঠিক আছে। তাহলে দেখো এটা হলো তোমার বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এবারে বহন কার্য, বহন প্রক্রিয়াকে কটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ভাসমান প্রক্রিয়া, লম্ফদান প্রক্রিয়া এবং গড়ানো প্রক্রিয়া, অর্থাৎ আকৃতির ওপরে, নুড়ি বালিকা পাথরের আকৃতির ওপরে। তাহলে ভাসমান প্রক্রিয়া কোনটা বলছে, অপেক্ষিত সূক্ষ্ম ধূলিকণা বায়ু প্রবাহের ফলে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। লম্ফদান অপেক্ষিত মাঝারি আকৃতির, আর গড়ানো বড় আকৃতির নুড়ি পাথর। ঠিক আছে। এবার দেখো শেষে যেটা আছে বায়ুর সঞ্চয় কাজ। সঞ্চয় কাজে কি কিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে বায়ুর গতিবেগ, উচ্চভূমিতে গাছপালায় বাধা পায় এবং বৃষ্টিপাত হয়। বায়ুর সঞ্চয় কাজের ফলে কী ভূমিরূপ গঠিত হয়, প্রধান ভূমিরূপ সেটা হচ্ছে বালিয়াড়ি। বুঝতে পেরেছ, একটাই ভূমিরূপ দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে বালিয়াড়ি আর 2 নম্বর হচ্ছে লোয়েস। ঠিক আছে, কিন্তু বালিয়াড়িটাই প্রধান, একটাই ভূমিরূপ বলতে পারো, কারণ লোয়েসটাও একটা ওয়ান টাইপ অফ বালিয়াড়ি। ঠিক আছে। তাহলে বালিয়াড়ি কোনটাকে বলছে, বলে বায়ু সঞ্চয় কার্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিরূপ হলো বালিয়াড়ি। এটি হলো বালির স্তূপ। বলছে ঝোপঝাড় উচ্চভূমি যেখানেই বায়ু বাধা পায় সেখানেই বালি সঞ্চিত হয়ে বালিয়াড়ি গঠিত হয়। মরুভূমি ছাড়াও মরুপ্রায় উপকূল এবং হ্রদ অঞ্চলে বালিয়াড়ি দেখা যায় এবং এগুলির আকৃতি অনুযায়ী বিভিন্ন নাম আছে। প্রথমে কি আছে দেখো, বারখান, যেটা একটা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি, এখানে টিকাও আসে অনেক সময়, তির্যক বালিয়াড়ি বা বারখান। তাহলে বারখান কাকে বলছে, বলছে বায়ু প্রবাহ পথের সাথে আড়াআড়ি অবস্থিত অর্ধচন্দ্রাকৃতি গুলিকে বারখান বলা হয়। এর বৈশিষ্ট্য কি, বলছে বারখানের দৈর্ঘ্য প্রস্থ প্রায় সমান। ঠিক আছে। 2 নম্বর, এর সম্মুখ অংশ উত্তল, পিছনের অংশ অবতল। বারখান ক্ষুদ্র ও বৃহৎ উভয় আকারের হয়ে থাকে। বারখানের 2 কিনারা অর্ধচন্দ্রাকৃতির হয়। আর 5 নম্বর, এর প্রতিপাদ অংশ মৃদু ঢাল এবং অনুবাদ অংশ খাড়া ঢাল। হয়ে গেল। এরপর দেখো শিব বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, এটাই কি বলছে, বায়ু প্রবাহের সমান্তরালে, দেখো এটা হচ্ছে বারখানের ছবি, হ্যাঁ ছবিটা অবশ্যই দেবে। এরপর দেখো যেটা আছে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিব বালিয়াড়ি, বলছে প্রবাহের সমান্তরালে দীর্ঘ এবং সংকীর্ণ শৈলশিরার মতো বালির পাহাড়গুলিকে শিব বালিয়াড়ি বলা হয়। এগুলোকে বলছে তোমার শিব বালিয়াড়ি। এর বৈশিষ্ট্য কি, বলছে এগুলি কয়েকশো মিটার দৈর্ঘ্য এবং কয়েকশো কিলোমিটার হয়। বালিয়াড়ির প্রস্থ উচ্চতার প্রায় 6 গুণ। এগুলি একে অপরের সমান্তরালে গড়ে ওঠে। এই যে এগুলো সমান্তরালে গড়ে উঠছে। বালিয়াড়ির শীর্ষদেশ তীক্ষ্ণ হয়। 2টি সমান্তরাল বালিয়াড়ির মধ্যবর্তী অংশ বালিবিহীন হামাদা বা রেগ দ্বারা বিচ্ছিন্ন। শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডোরগুলি সাহারার গাছি নামে পরিচিত। এবার 2 নম্বর যেটা দিয়েছে দেখো, এখানে এই বারখান আর অনুদৈর্ঘ্য বালিয়াড়ির পার্থক্যটা একটু পড়বে। ঠিক আছে, এটা কিন্তু আসে। হ্যাঁ, তাহলে দেখো কি বলছে, বলছে বায়ু সঞ্চয় কার্যের গতিপথে আড়াআড়িভাবে গঠিত হয় আর এটা সমান্তরালভাবে গঠিত হয়। এটা তোমার আধখানা চাঁদের মতো, এটা তোমার শৈলশিরার মতো। এর দৈর্ঘ্য প্রস্থ সমান আর আকারে ছোট। এটা তো কিন্তু তোমার প্রস্থ উচ্চতা 6 গুণ। ঠিক আছে, এবং উচ্চতা কয়েকশো মিটার পর্যন্ত হয়। 2টো শিংয়ের মতো শিং থাকে, এখানে সমান্তরাল হয় গড়ে ওঠে। আর 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে লোয়েস। লোয়েস কাকে বলছে, দেখো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, টিকা আছে অনেক সময়। লোয়েস সমভূমি, বলছে মরুভূমি এবং মরুপ্রায় অঞ্চলের হলুদ এবং ধূসর বর্ণের ক্যালসিয়াম কার্বনেট, কোয়ার্টজ, ফেলসপার, ডলোমাইট সমৃদ্ধ শিথিল পলিকণা হলো লোয়েস। এই পলিকণা বায়ু প্রবাহে অনেক দূরে বাহিত হয়ে সঞ্চিত হয়ে যে ভূমি গঠন করে তাকে লোয়েস ভূমি বলা হয়। উদাহরণ কি, বলছে মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে হাজার হাজার বছর ধরে লোয়েস বাহিত হয়ে চীনের হুয়াংহো অববাহিকায় বিস্তীর্ণ লোয়েস ভূমি হুয়াংটু মালভূমি গঠিত হয়েছে। এই উদাহরণটা আমি আমার ছাত্র জীবন থেকে পড়ে আসছি, নতুন উদাহরণ আমি কিন্তু সেভাবে আর পাইনি। তাহলে দেখো এটা হচ্ছে তোমার ওই লোয়েস সমভূমির চিত্র বা ছবি। তাহলে তোমার বালিয়াড়ি শেষ হলো। এবার দেখো এখানে যেমন হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ ছিল, ঠিক একই রকমভাবে এখানে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে কিছু ভূমিরূপ আছে। যেমন কি প্রথমে আছে তোমার পেডিমেন্ট। তাহলে পেডিমেন্ট কোনটাকে বলছে, পেডিমেন্ট হচ্ছে মরু অঞ্চলে উচ্চভূমির পাদদেশে থেকে বাজাদার ঊর্ধ্বসীমা পর্যন্ত মৃদু ঢাল উন্মুক্ত ভূমিশিলা গঠিত অবতল ভূমি হলো পেডিমেন্ট। ঠিক আছে, এই দেখো এইখান থেকে যখন তোমার চলে আসছে এই যে তোমার বায়ু এবং জলধারা মিলিত হয়ে জলধারার মাধ্যমে যে নুড়ি বালি কাদা পাথরগুলো আসছে এবং এইখানে যে অংশটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে তোমার পেডিমেন্ট, অর্থাৎ পর্বতের পাদদেশেই যেটা সৃষ্টি হচ্ছে সেটাকে হচ্ছে তোমার পেডিমেন্ট। দেখো উচ্চভূমির পাদদেশে
থেকে বাজাদার ঊর্ধ্বসীমা পর্যন্ত, অর্থাৎ বাজাদার ঊর্ধ্বসীমা পর্যন্ত এই যে অংশটা আসছে এটা তোমার পেডিমেন্ট। এটা বাজাদা কোনটাকে বলছে? পেডিমেন্টের পরে আসছে তোমার ইনসেল বার্জ। দেখো ইনসেল বার্জ কোনটাকে বলছে? পেডিমেন্টের পশ্চাতে কঠিন শিলা গঠিত অনুচ্চ টিলা বা পাহাড় হলো ইনসেল বার্জ। অর্থাৎ এখানের মধ্যে যদি কোনো অনুচ্চ টিলা থাকে তখন সেটিকে ইনসেল বার্জ বলছে। এবারে বলছে কি পলল ব্যাজনী। পলল ব্যাজনী কোনটাকে বলছে? বলছে হঠাৎ প্রবল বর্ষণে সৃষ্ট জলধারার মাধ্যমে উচ্চভূমি থেকে নুড়ি বালি পাথর প্রতি পেডিমেন্ট অংশে সঞ্চিত হয়ে সৃষ্ট ত্রিকোণাকার ভূমি হলো পলল ব্যাজনী। এবার হচ্ছে তোমার বাজাদা, পেডিমেন্ট বাজাদা। বাজাদা এটাই কিন্তু মানে পেডিমেন্টের পরে প্রধান ভূমি হচ্ছে বাজাদা, ঠিক আছে। বাজাদা কি আছে? পেডিমেন্টের পরবর্তী অংশে থেকে প্লায়া পর্যন্ত শিথিল পলি এবং বালি গঠিত অত্যন্ত মৃদু মসৃণ সমতল বিশিষ্ট হলো বাজাদা। অর্থাৎ পেডিমেন্টের পরে যেটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে তোমার বাজাদা। এবং সবশেষে কি আছে? প্লায়া। প্লায়া কোনটাকে বলছে? বলছে মরুভূমির পাহাড় ঘেরা অবনমিত অঞ্চলগুলিতে মাঝে মাঝে বর্ষণে স্বল্প দৈর্ঘ্যে নদীবাহিত জল জমে সৃষ্ট সাময়িক হ্রদ মার্কিন যুক্তরাষ্ট্রে প্লায়া নামে পরিচিত। আর তারপরে দেখো একটা আছে, সেটা হচ্ছে তোমার ওয়াদি। ওয়াদি কোনটাকে বলছে? এখানে একটা শর্ট প্রশ্ন আছে যে মরুভূমির শুষ্ক নদী খাতকে বলা হয় ওয়াদি। তাহলে মরুভূমির শুষ্ক নদী খাতকে বলছে তোমার ওয়াদি। তাহলে এটাই গেল তোমার নদী, হিমবাহ এবং বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এবং তোমার বইয়ের যেটুকু আছে সেইটুকু তোমার এখানে শেষ হলো। এরপর কিছু ছোট ছোট প্রশ্ন আছে, যেমন ইনসেল বার্জ, পেডিমেন্ট এবং বাজাদার মধ্যে পার্থক্য, বা মরু সম্প্রসারণের কারণ কি, বিশ্ব উষ্ণায়ন, খরা, পশুচারণ, বৃক্ষছেদন, এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, ফলাফল কি এবং প্রতিরোধের উপায়। আর এই যে তোমার কতগুলো তোমার ছোট ছোট প্রশ্ন আছে, কি ওয়ার্ডস কিছু আছে, এই যে তোমার পুঞ্জিত ক্ষয়, এগুলো তোমার বলেই তো দিলাম আমি। এছাড়াও তোমার এই র্যাপিডস, খাঁড়ি, নুনাটাক্স। তো দেখো এতদূর পর্যন্তই আমি মোটামুটি একটা ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করলাম এই ইয়েটা সম্পর্কে। যদিও একটা দিনে পুরোটা দেওয়া সম্ভব নয়, তবুও আমি যেহেতু পুরোটা একসঙ্গে না দিলে একটা পুরো ধারণা কমপ্লিট হবে না। তো দেখো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, হৃদয়গ্রাহী মনে হয়, তাহলে একটা লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও দেখে নিজেদিকে সমৃদ্ধ হতে পারে। আর সাবস্ক্রাইব করে রাখো, যখনই আমি তোমার কোনো ভিডিও দেবো তখন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবে, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, কেমন? তাহলে এত দূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।